এখন আমি তোমাদের সামনে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কস্ট অফ লেবার। ঠিক আছে, কস্ট অফ লেবার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমাদের ম্যাটেরিয়াল কস্টিং হয়ে গেছে, কস্ট শিট হয়ে গেছে, এবং লেবার কস্টিংটা আজ থেকে স্টার্ট করে দিচ্ছি, এবং এরপরে একটা চ্যাপ্টার বাকি থাকে, ওভারহেড করলে শেষ হয়ে যাবে। তো দেখো, লেবার চ্যাপ্টারের অঙ্ক তো অবশ্যই করবো, তার আগে একটু থিওরিটিক্যাল কনসেপ্ট জেনে নিই। লেবার জিনিসটা কি, লেবার জিনিসটা কি এটা আমরা জেনে নিই। আমরা প্রত্যেকেই জানি যে বহুদিন ধরেই পড়ছি, এটা জানি আমরা, এলিমেন্ট অফ কস্ট। এলিমেন্টের দিক থেকে আমরা কস্টকে তিন ভাগে ভাগ করি, একটা ম্যাটেরিয়াল, একটা লেবার, একটা এক্সপেন্সেস বা যাকে তুমি ওভারহেড বলে থাকো। তো দেখো, কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে বেসিক্যালি তিনটে জিনিস তো লাগে, মেন তিনটে জিনিস লাগে। কি লাগে? ম্যাটেরিয়াল লাগে, আর লেবার লাগে। ম্যাটেরিয়াল, লেবার আর এক্সপেন্সেস, ঠিক আছে, তিনটে জিনিস লাগে। তো দেখো, ম্যাটেরিয়াল ছাড়া যেমন প্রোডাক্ট তৈরি করতে পারবে, তুমি ম্যাটেরিয়াল আসলেও তুমি প্রোডাক্ট তৈরি করতে পারবে না উইদাউট লেবার। তো লেবার কিন্তু একটা প্রোডাকশনে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল একটা প্লে করে, বা বলতে পারো প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশনের একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট বলতে পারো তুমি লেবার। তো এখানে কি লিখেছে দেখো, লেবার বলতে কি বলেছে, বলছে লেবার মিনস হিউম্যান কন্ট্রিবিউশন। ঠিক আছে, লেবার বলতে লেবারটা কি একটা মানুষই তো না, তাই বলছে কোনো একটা যখন ফ্যাক্টরি যখন প্রোডাকশন হবে, কোনো একটা মানুষই তো ওখানে কন্ট্রিবিউশন করবে, কোনো ওয়ার্কার তো কন্ট্রিবিউশন করবে। তাই বলছে লেবার বলতে একটা হিউম্যান কন্ট্রিবিউশনকে বোঝায়। তো প্রোডাকশনে হিউম্যান কন্ট্রিবিউশন, ঠিক আছে। তো বলছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ প্রোডাকশন, এটা প্রোডাকশনে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমি আগেই বললাম ম্যাটেরিয়াল যেমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তেমনি লেবারও কিন্তু প্রোডাকশন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ম্যাটেরিয়াল আসলেও তুমি প্রোডাকশন মানে প্রোডাক্ট তৈরি হবে না, উইদাউট লেবার প্রোডাকশন হবেই না। প্রোডাকশনে লেবার কিন্তু ইম্পর্টেন্ট বা মেন রোল প্লে করে বলতে পারো। নিডেড টু কনভার্ট র মেটেরিয়াল ইনটু ফিনিশ গুডস, তো র মেটেরিয়ালটাকে তুমি ফিনিশ গুডসে কনভার্ট করতে গেলে লেবার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। লেবার কস্ট or employee cost stand for the cost of human resources employed in the process of production and business activity। দেখো, কোনো গুডস প্রডিউস করতে গেলে আমাদের বিভিন্ন রিসোর্স লাগে, তার মধ্যে একটা রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স। তো হিউম্যান মানে ওয়ার্কার, যে প্রোডাক্ট তৈরি করতে, যে ওয়ার্কারের হেল্প করলো, সাহায্য করলো, ওয়ার্কার যে প্রোডাক্টটা তৈরি করলো, তার জন্য তো ওকে কিছু দিতে হবে, ঠিক আছে। এখানে বলছে লেবার কস্ট অর এমপ্লয়ি কস্ট স্ট্যান্ডস ফর দ্য কস্ট অফ হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স মানে ওয়ার্কাররা যে এফর্ট দিচ্ছে, ঠিক আছে, তার জন্য তাদেরকে কস্ট দিতে হবে, কস্ট পেমেন্ট করতে হবে in the process of production and business activity, as human beings put in their physical and mental efforts in the production process। ঠিক আছে, এটাই বলেছে। বলছে দে নিড টু বি রেমুনারেটেড ফর দেয়ার সার্ভিস, ওই ওয়ার্কাররা যে সার্ভিস দিচ্ছে তার বদলে ওদেরকে, ওরা ফিজিক্যাল সার্ভিস, মেন্টাল সার্ভিস দিচ্ছে, তার জন্য ওদেরকে একটা রেমুনারেশন পে করতে হবে। সাচ পেমেন্ট মেড অ্যাজ রিওয়ার্ডস ফর লেবার এমপ্লয়েড কনস্টিটিউট দ্য লেবার কস্ট অ্যান্ড এমপ্লয়ি কস্ট। তা এই ওয়ার্কাররা যে লেবারটা এমপ্লয় করছে প্রোডাকশন প্রসেসে, তাদের জন্য ওদের একটা রিওয়ার্ড দিতে হয়, রিওয়ার্ড। বলছে এমপ্লয়ি কস্ট ইজ দ্য পেমেন্ট মেড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি বাই দ্য কনসার্ন টু দ্য লেবার ফোর্স হায়ার্ড বাই ইন কমপ্লিট প্রসেস অফ প্রোডাকশন। দেখো, এখানে কি বলতে যে এমপ্লয়ি কস্ট মানে কোম্পানি বা বলতে পারো এমপ্লয়ার তার এমপ্লয়ীদের যে ভাড়া করে নিয়ে আসছে, তার জন্য তো ওদেরকে পেমেন্ট করছে। কি পেমেন্ট করছে? লেবার কস্ট পেমেন্ট করছে। সেই পেমেন্টটা ডাইরেক্টলিও হতে পারে, আবার ইনডাইরেক্টলিও হতে পারে, ঠিক আছে। তাই এখানে লিখেছে যে employee cost is the payment made directly or indirectly by a concern to pay করছে to the labor force hired by it to complete process of production। It includes remuneration paid in cash, ঠিক আছে। এর মধ্যে কি ইনক্লুড আছে? তুমি রেমুনারেশনটা যে তুমি ক্যাশের মাধ্যমেও দিতে পারো, আবার তুমি কাইন্ডসের মাধ্যমেও দিতে পারো, ক্যাশেও দিতে পারো, কাইন্ডসের মাধ্যমে, কাইন্ডস মানে গুডস, ঠিক আছে, দিতে পারো ফর এনি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সার্ভিস রিসিভ ফ্রম দ্য এমপ্লয়ি। তো কোম্পানি যদি এমপ্লয়ি থেকে যদি ফিজিক্যাল সার্ভিস বা মেন্টাল সার্ভিস রিসিভ করে, তার জন্য ওকে ক্যাশেও পেমেন্ট করতে পারো, আবার কাইন্ডও পেমেন্ট করতে পারো। লেবার ক্যান নট বি স্টোর। দেখো, আমরা যেমন কাঁচা মাল যতটা ইউজ হলো ইউজ করলাম, যতটা ইউজ করতে পারো না আমরা গোডাউনে স্টোর করে রাখা, কিন্তু লেবার কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু লেবার স্টোর করে রাখা যায় না। বলছে লেবার ক্যান নট বি স্টোর ফর ফিউচার ইউজ লাইক ম্যাটেরিয়াল, সো হোয়ার লেবার নোটস রিমেন আনইউজড অর আনপ্রোডাক্টিভ, idle time increase in labor cost increases without corresponding increase in production। দেখো, লেবার কস্ট বেড়ে যেতে পারে, প্রোডাকশন, দেখো জেনারেলি কি হয়, প্রোডাকশন বাড়লে খরচা বাড়তে পারে, প্রোডাকশন বাড়েনি, ঠিক আছে, কিন্তু লেবার কস্ট বেড়ে যাচ্ছে ডিউ টু
আইডেল টাইম, ডিউ টু আইডেল টাইম বলতে পারো, তারপর তুমি বলতে পারো তোমার আনপ্রোডাক্টিভ, লেবার আনইউজড এর জন্য হতে পারে। সো প্রপার কন্ট্রোল ওভার লেবার কস্ট, তো লেবার কস্টের উপর লেবার কস্টটা প্রপার কন্ট্রোল করা প্রয়োজন, ঠিক আছে, ইজ এসেনশিয়াল ফর ওভারঅল কস্ট অফ ওয়ার্ক। তো এই হচ্ছে তোমাকে একটা বেসিক জিনিস বললাম লেবারের। এবার আমরা এক একটা করে ক্লাসে অঙ্কগুলো নিয়ে ডিসকাশন করবো, তাকে অঙ্ক পত্র থিওরি গুলো পড়বো, থিওরি পড়বো, অঙ্ক পড়বো, ঠিক আছে, এইভাবে আমাদের কন্টিনিউ চলতে হবে। তো ঠিক আছে, সেক্টিভ স্কিম, ঠিক আছে। প্রথমে আমরা প্রথমে আমরা এমপ্লয়ি কস্টটা নিয়ে ডিসকাশন করবো, এমপ্লয়ি কস্ট, ঠিক আছে। প্রথমে আমরা এমপ্লয়ি কস্ট নিয়ে ডিসকাশন করবো। এখন করছি, এখন যেটা সবার প্রথম এমপ্লয়ি কস্ট। এমপ্লয়ি কস্টটা করবো। এমপ্লয়ি কস্ট বুঝতে পারবে ব্যাপারটা, জিনিসটা কি। কোনো ওয়ার্কাররা কোম্পানিতে চাকরি করছে, মানে কোম্পানিতে কাজ করছে, তার বদলে কোম্পানি থেকে তো ওদেরকে পেমেন্ট করবে, সেইটা শিখবে, ওরা কত টাকা পাবে, ওদের কত টাকা পাবে সেই জিনিসগুলো নিয়ে শিখবে, ঠিক আছে, সেই জিনিসটাই শিখবো। তো প্রথমে লেখ আমি যেটা বলছি, ক্যালকুলেশন অফ গ্রস অ্যান্ড নেট ওয়েজেস পেমেন্ট, ক্যালকুলেশন অফ গ্রস অ্যান্ড নেট ওয়েজেস পেমেন্ট, কি লিখলাম, ক্যালকুলেশন অফ গ্রস অ্যান্ড নেট ওয়েজেস পেমেন্ট, ঠিক আছে। এটার ব্র্যাকেটে একটা কথা লিখে রাখ, এই লাইনটার মানে কি বলতে চাইছে। In hands of wages received by worker, in hand wages received by worker, তার মানে কি বলতে চাইছে, এখানে সমস্ত জিনিস বুঝবি। বলছে কোম্পানিতে ওয়ার্কাররা কাজ করবে, তো ওয়ার্কাররা কাজ করলে ওয়ার্কাররা তো কোম্পানি থেকে টাকা পয়সা পাবে, তো ওয়ার্কাররা কত টাকা পয়সা পাবে কোম্পানি থেকে, কি কি পাবে সেটার ক্যালকুলেশন শিখছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলি তো। আমি এখন এটা বলছি না কোম্পানির কত খরচা হচ্ছে, কোম্পানি যে ওয়ার্কারকে পেমেন্ট করে, কোম্পানি একটা খরচা হয়, সেটা পরে শিখছি। এখন কি শিখছি, একটা ফ্যাক্টরিতে কোনো একজন এমপ্লয়ি বা কোনো একজন ওয়ার্কার মিস্টার এক্স কাজ করতে গেছে, কোম্পানি থেকে কত টাকা কামিয়ে নিয়ে আসবে, সেটা কি করে ক্যালকুলেট করতে হয় সেটা শিখছি। তো লেখ, প্রথমে লিখবো বেসিক ওয়েজেস, প্রথমে লিখবো কি বেসিক ওয়েজেস, বেসিক তো টাকা পাবে কোম্পানিতে কাজ করতে গেলে, বেসিক চক্করে নে, বেসিক ওয়েজেস, বেসিক তো টাকা পাবে, বেসিক ওয়েজেস তো পাবেই, ঠিক আছে। হ্যাঁ, বেসিক ওয়েজেস বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করবে কোম্পানিতে ও কি ঘন্টায় বেশি কাজ করছে নাকি পিসে কাজ করছে, সেটা বলে দেবে কোশ্চেনে, কোনো চিন্তা নেই। বেসিক ওয়েজেস, এখানে একটা রাইট মানলাম, ঠিক আছে তো। তারপর ডিয়ারনেস অ্যালাউন্সেস, নাম তো শুনেইছি, সেটা আমরা স্যালারি করতে গিয়ে শুনি যে ডিয়ারনেস অ্যালাউন্সেস, ঠিক আছে, ডিয়ারনেস অ্যালাউন্স পাওয়া যায়, ডিয়ারনেস অ্যালাউন্সেস, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের অ্যালাউন্সেস, ঠিক আছে, এই জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে, তার জন্য ওদেরকে একটা কম্পেনসেট করে, ঠিক আছে, ডিয়ারনেস অ্যালাউন্সেস। দুটো যোগ করে যেটা বেরোয় তাকে বলে বেসিক প্লাস ডি। তারপর কোম্পানি থেকে ওয়ার্কাররা কি পায়, বোনাস পায়, জানিস তো, কোম্পানি থেকে ওয়ার্কাররা তো বোনাস পায়, ঠিক আছে, ওয়ার্কাররা কাজ করলেও দেখবি কত তো বোনাস পায় বছরের শেষে, এই ধর পুজোর সময় একটা বোনাস পায়, বা আরো বিভিন্ন কাজে বোনাস পেতে পারে। তো বোনাস এটাও তো ওয়ার্কাররা পাচ্ছে, মানে ওয়ার্কাররা কোম্পানি থেকে কি কি পাচ্ছে সেটাই আমি বলছি। ওয়ার্কাররা, ধর একজন ওয়ার্কার কাজে ঢুকেছে, যে ওকে বলেছে না প্রতিদিন তোমার 100 টাকা করে তোমার মজুরি, তাহলে প্রতিদিন 100 টাকা করে মজুরি হলে মাসে কত হচ্ছে, 100 × 30, বেসিক ওয়েজেস, বেসিক, এটা বেসিক, বুঝতে পারলি বেসিক কাকে বলে। বোনাস হলো, বোনাসের পর লেখ আদার অ্যালাউন্সেস, কোম্পানি থেকে ওয়ার্কাররা, ঠিক আছে, ওয়ার্কাররা কোম্পানি থেকে বিভিন্ন রকমের অ্যালাউন্সেস পায়। আমরা 11-এ পড়েছিলাম, স্যালারি চ্যাপ্টার পড়েছিলাম, মনে পড়ে 11-এ স্যালারি যখন অ্যালাউন্স ছিল, কি কি নাম বল অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস ছিল, ঠিক আছে, বিভিন্ন রকমের অ্যালাউন্সেস পায়, ঠিক আছে। ওয়ার্কাররা যেহেতু ফ্যাক্টরিতে কাজ করে, ওরা ইউনিফর্ম অ্যালাউন্সেস পেতে পারে, ইউনিফর্ম অ্যালাউন্সেস পেতে পারে, টিফিন অ্যালাউন্সেস বিভিন্ন রকমের। এবার দেখতে হবে ওই ওয়ার্কারের কি কি অ্যালাউন্স পাওয়ার কথা, সেইগুলোই পাবে, তোকে বলে দেবো কি অ্যালাউন্স।
আর কি আদার ক্যাশ পেমেন্ট, অন্যান্য কিছু ক্যাশ টাকাও পেমেন্ট করতে পারে। যেমন ক্যাশ পেমেন্ট কি, আমি তো বলছি ওভার টাইম দেয়, কি কোম্পানিতে ওয়ার্কাররা ওভার টাইম পায় তো, ওভার টাইম পেতে পারে, ঠিক আছে। লিখলাম আদার পেমেন্ট। কার মাইক অন আছে? গেস্টটা কে, গেস্ট? ঠিক আছে, আদার পেমেন্ট লিখে দিলাম। এই যে টোটাল যোগ করবি, টোটাল যোগ করলে একটা যোগফল বেরোবে, ঠিক আছে, যেটা বেরোবে তাকে বলা হয় গ্রস ওয়েজেস, এটাকে বলা হয় গ্রস ওয়েজেস। মনে পড়ে স্যালারিতে করছিলাম, মনে আছে? 11 স্যালারি করেছিলি তো, ওখানে একটা গ্রস স্যালারি লিখতাম না, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তো এটা বলছে সব কটা যোগ করে যেটা বেরোবে তাকে বলে গ্রস ওয়েজেস। ঠিক আছে, সব কটা যোগ করে যেটা বেরোবে তাকে বলে গ্রস। তাহলে বোঝা বোঝা গেল ব্যাপারটা কি কি হচ্ছে। একটু ব্যাপারটা বুঝে নে, তাহলে বুঝলে তোর অঙ্ক করতে সুবিধা হবে। কোম্পানি থেকে ওয়ার্কাররা যে কাজ করে কি পায়, বেসিক টাকা হবে, ডিএ পায়, বোনাস পায়, বোনাস, ঠিক আছে। তারপর আদার অ্যালাউন্স, আদার অ্যালাউন্স কি কি বললাম বল, হাউস রেন্ট অ্যালাউন্সেস পেতে পারিস, টিফিন অ্যালাউন্সেস পেতে পারিস, এই সমস্ত অ্যালাউন্সেস পেতে পারিস। আদার পেমেন্ট কিভাবে, ওভার টাইম দেখবি কোম্পানিতে, দেখ ওভার টাইম, ওভার টাইম অবশ্যই কোম্পানি ওয়ার্কাররা পায়। কেন ওভার টাইম পায় আমরা পড়বো, ওভার টাইম জিনিসটা পায়। ধর কোম্পানিতে এখন বিশাল ডিমান্ড আছে যে আমার তাড়াতাড়ি কাজ নামাতে হবে, পুজোর সময় অনেকে ওভার টাইম করে, আমার তাড়াতাড়ি ধর একটা ধর কোনো গার্মেন্টস এর ফ্যাক্টরি আছে, আমাকে প্রচুর প্রচুর প্রোডাক্ট নামিয়ে দিতে হবে, আমাকে প্রচুর প্রোডাক্ট নামাতে হবে, ঠিক আছে তো, প্রচুর প্রোডাক্ট নামাতে হবে, কিন্তু আমার কাছে এখন ওয়ার্কার সেরকম নেই, বা আমার কাছে বাইরে থেকে প্রচুর অর্ডার এসছে, আমার কাছে বাইরে থেকে প্রোডাকশন ভালো ভালো গার্মেন্টস করার প্রচুর অর্ডার এসছে। এবার আমার কাছে তখন ওয়ার্কারদের দিয়ে কি বলবো, ভাই তোমরা তোমাদের কাজ 8 ঘন্টা 9 ঘন্টা করার কথা, তুমি আরো 1-2 ঘন্টা বেশি করো, এর জন্য এক্সট্রা পেমেন্ট করবো, ওভার টাইম, বুঝতে পারলি তো। এই সব করে যোগ করে যেটা বেরোলো গ্রস ওয়েজেস। এবার এর থেকে মাইনাস করো, কিছু কিছু টাকা কাটে, হ্যাঁ, ওয়ার্কারদের যে ওরা যে টাকাটা পায় তার থেকে কিছু টাকা কাটা যায়। কি কি কাটা যায় লিখবি, হ্যাঁ। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, সরি এমপ্লয়ার বললাম না, এটা এমপ্লয়ার না, এমপ্লয়ি। এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড স্ল্যাশ দিয়ে লিখলাম ইএসআই, স্ল্যাশ দিয়ে কি লিখলাম ইএসআই, এটা ব্যাপারটা বুঝে নে। এমপ্লয়িজ কন্ট্রিবিউশন, আজকে ধর কোনো একজন ওয়ার্কার মিস্টার এক্স একটা কোম্পানিতে চাকরি করতে গেছে, ফ্যাক্টরিতে কাজ করছে। এইবার ওর যত টাকা প্রভিডেন্ট ফান্ড বাবদ কিছু টাকা কাটে, প্রভিডেন্ট ফান্ড তো সম্পর্কে বুঝতেই পারছি, যারা চাকরি করে তাদের টাকাও কাটে, যারা চাকরি করতে যায় এমপ্লয়ি তাদের যত টাকা স্যালারি হয় তাতে প্রভিডেন্ট ফান্ড টাকা কাটে। এবার যে ওয়ার্কার তাদেরও প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কাটা হয়, ঠিক আছে তো। আচ্ছা ইএসআই, আচ্ছা এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কাটলো না, এই টাকাটা পরে পেয়ে যায়, এই টাকাটা পরে পেয়ে যাবে। আমি তোকে গল্পটা বলি, ধর একজন ধর ওয়ার্কার, ধর একটা কোম্পানি চাকরি করতে ঢুকেছে, ঠিক আছে, চাকরি করতে ঢুকেছে, মানে চাকরি করতে মানে কেউ ওয়ার্কার, ও শ্রমিক, ও কাজ করতে ঢুকেছে। এইবার ওর প্রভিডেন্ট ফান্ড বাবদ ধর 2,000 টাকা কাটলো 2,000 টাকা, সেম আবার 2,000 টাকা মালিক আবার দিয়ে দেবে, বুঝতে পারলি তো। ভালো করে বোঝ যে এমপ্লয়ি মিস্টার এক্স ওর যে প্রতি মাসে যে ওয়েজেস ওর থেকে 2,000 টাকা কেটে, এবার মালিক নিজের থেকে 2,000 টাকা দেয়, তাহলে টোটাল কত হলো 4,000 টাকা। 4,000 টাকা একটা ফান্ডে ফেলে প্রতি মাসে এইভাবে কন্টিনিউ চলতে থাকে যখন ও মনে হবে এই কোম্পানি থেকে মানে ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে, কোম্পানি থেকে যখন মনে হবে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন এই 4,000 টাকা ফান্ডে জমবে, এবং আস্তে আস্তে সুদ হবে, বাড়তে 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 অনেক টাকা জমবে, সেই টাকাটা বুঝতে পারলি তো ব্যাপারটা, কিন্তু মানে মালিক নিয়ে নিচ্ছে না, কেটে রাখছে ওর ভালোর জন্য। তার মানে তোর যা মাইনা, মনে কর তোর যা মাইনা, তোর মাইনা থেকে ধর প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রতি মাসে 5,000 টাকা করে কাটছে, তাহলে কি হবে, তোর মাইনাটা কমে যাবে কি কমে যাবে, বুঝতে পারলি কেন মাইনাস হলো। এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। ইএসআই, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, দেখবি অনেক এমপ্লয়ি আছে, দেখবি যে ইএসআই হাসপাতালে ভর্তি হয়, ইএসআই হাসপাতালে ভর্তি হয়, মানে ট্রিটমেন্টটা ফ্রিতে হয়ে যায়, তার কারণ কি, প্রতি মাসে ওর কোম্পানি থেকে তো মাসে মাসে টাকা খাচ্ছে, বুঝিস তো। এই যাদের ইএসআই থাকে তারা মেডিক্লেমের দিকে যায় না, ঠিক আছে তো, ইএসআই, তাহলে এই টাকাটাও কাটে। নেক্সট লিখ আর কি মাইনাস হতে পারে,
প্রফেশনাল ট্যাক্স থাকতে পারে, জেনারেলি থাকার সম্ভাবনা খুব কম, তবু আমি বলছি লিখে রাখ প্রফেশনাল ট্যাক্স। আর কি টিডিএস, টিডিএস তো বুঝেছিস, টিডিএস নাম শুনেছিস, টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ঠিক আছে, ও যে ওর যে সোর্স হলো, এই ওয়ার্কারের যে সোর্স হলো, সোর্সের থেকে কিছু টাকা কাটবে, এটাকে বলা হয় টিডিএস, ঠিক আছে। এটা কে কাটবে? মালিক কাটবে। মালিক কেটে ওই টাকাটা রেখে দেবে, পরে আবার গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা করবে, টিডিএস, ঠিক আছে। আর কি লেখ, লোন ডিডাকশন। লোন ডিডাকশন মানে তুই কোম্পানি থেকে লোন নিয়েছিস, কোম্পানি থেকে লোন নিয়েছিস, তা লোন নিলে লোনের টাকা কাটবে তো। জানিস তো যারা চাকরি করতে যায়, ওরা যে কোম্পানি থেকে লোন নেয়, লোনের টাকা কিন্তু প্রতি মাসে মায়না থেকে কেটে নেয়, লিখবো লোন ডিডাকশন। সানা তোর মাইক টপ কর, সানা। হ্যালো, না মাইক অফ করছে না। মাইক অফ করলে শুনতেও পাচ্ছি না। এই দোকানে কি করছে? তাহলে কি লিখলাম, লোন ডিডাকশন স্ল্যাশ দিয়ে লিখবো এনি আদার ডিডাকশন, ঠিক আছে। যোগ বিয়োগ করে যেটা বেরোবে, এটা হচ্ছে নেট ওয়েজেস, ঠিক আছে। যোগ বিয়োগ করে যেটা বেরোবে এটা হচ্ছে নেট ওয়েজেস। তাহলে বোঝা গেল নেট ওয়েজেস জিনিসটা কি করে বের করতে হয়, এইভাবে হচ্ছে নেট ওয়েজেস বের করতে হয়। তাহলে ব্যাপারটা বলতে পারলি, একটা কোম্পানিতে একটা এমপ্লয়ি কাজে ঢুকেছে, ঠিক আছে, ও কাজে ঢুকেছে, ও বাড়িতে টাকাটা কত নিয়ে আসবে মাসের শেষে, বুঝতে পারলি তো, এইভাবে ক্যালকুলেশন, ঠিক আছে। তো ও বেসিক ওয়েজেস কোম্পানি থেকে পাবে, ডিএ পাবে, ঠিক আছে, বোনাসের টাকা পাবে, ঠিক আছে, আদার অ্যালাউন্সেস পাবে, আদার সব কটা মিলে এটা মোট ওয়েজেস হলো, মোট ওয়েজেস। এবার এখান থেকে মোট ওয়েজেস থেকে কিছু টাকা কাটে, যে টাকাগুলো কাটার পর সাপোজ ধর ওর হিসাব করে দেখা গেলো 15,000 টাকা হচ্ছে, এবার ধর 2,000 3,000 টাকা 3,000 টাকা নিয়ে গেলো, তাহলে ঘরে কত নিয়ে আসবে? 12,000 টাকা নিয়ে আসবে। এটা হচ্ছে নেট ওয়েজেস, ঠিক আছে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব কম আসে, বাট সিলেবাসে আছে, করে দিতে হবে, একবার দুবার এসেছিল সিউতে। এবার লেখ ক্যালকুলেশন অফ লেবার কস্ট পার আওয়ার, নেক্সট ওয়ার্কিংস। নেক্সট আর একটা জিনিস বের করতে দেয় পরীক্ষায়, লেখ ক্যালকুলেশন অফ লেবার কস্ট পার আওয়ার। কি লিখবো? ক্যালকুলেশন অফ লেবার কস্ট পার আওয়ার। এটা কার দিক থেকে দেখায়? এইটা ভালো করে দেখবি, এটা কার দিক থেকে, আগেরটা কি বললাম, এই যে আগে যেটা বললাম গ্রস ওয়েজেস আর নেট ওয়েজেস, কার দিক থেকে দেখায়? এটা মালিকের দিক থেকে নাকি ওয়ার্কারের দিক? কি লিখলাম? এটা ওয়ার্কারের দিক থেকে দেখায়। আর যখনই যে লেবার কস্ট পার আওয়ার টাকা দিল, কস্ট বলেছে, এটা হচ্ছে মালিকের দিক থেকে দেখায়। তাহলে লিখ, ব্র্যাকেটে লিখ এফেক্টিভ লেবার কস্ট টু এমপ্লয়ার পার আওয়ার, এফেক্টিভ লেবার কস্ট effective labor cost to employer per hour। একটা ছোট করে যেমন দাগ কাটা হলো এরকম করে, ও হ্যাঁ, প্রথমে লিখবো বেসিক ওয়েজেস, প্রথমে লিখবো বেসিক ওয়েজেস, ঠিক আছে, তারপর লিখবো ডিএ, ঠিক আছে, ডি, এটা মালিকের দিক থেকে দেখছি, হ্যাঁ, মালিক যে ওয়েজেস দিচ্ছে সেই টাকাটা, মালিক যে ডিএ দেবে সেই টাকাটা, ঠিক আছে তো। তারপর এই দুটো যোগ করলে কি হয়, এটাকে বলা হয় বল বেসিক প্লাস ডিএ, বেসিক প্লাস ডিএ। নেক্সট লিখবো কি বোনাস, ঠিক আছে, কোম্পানি থেকে বোনাস দেওয়া হবে, এই টাকাটা নেবো। আর কি দেওয়া হবে? আদার অ্যালাউন্সেস, একই ব্যাপারগুলো, ব্যাপারগুলো একই হচ্ছে, আদার অ্যালাউন্সেস, ঠিক আছে। তারপর আদার অ্যালাউন্সেস লিখলি, তারপরে আদার ক্যাশ পেমেন্ট ছিল, এখানে দেখ, এখানে লেখার জন্য উপরটায় আদার, আদার পেমেন্ট মানে ক্যাশ পেমেন্ট, আদার পেমেন্ট মানে ক্যাশ পেমেন্ট, লিখ আদার ক্যাশ পেমেন্ট, ঠিক আছে, আদার ক্যাশ পেমেন্ট। পরে আসছি।
আদার ক্যাশ পেমেন্ট লিখেছিস? আচ্ছা, আদার ক্যাশ পেমেন্ট মানে কি? ক্যাশ পেমেন্ট মানে কি? ক্যাশ পেমেন্ট মানে ক্যাশ টাকা দেবে। ওয়ার্কারকে ক্যাশে পেমেন্ট করবে। ঠিক আছে? আদার অন্যান্য ক্যাশ পেমেন্ট। যেমন এই যে কি বলছিলাম ওভারটাইম করলাম। ঠিক আছে তো? কমিশন এগুলো সব আদার ক্যাশ। কিন্তু স্যালারিতে একটা ওয়ার্ড পড়েছিলি তোদের মনে আছে? পারকিউজিটস। পারকিউজিটস মানে জানিস কি? এক্সট্রা বেনিফিট। কি বললাম? এক্সট্রা বেনিফিট ফ্রম হিজ এমপ্লয়ার। মালিকের থেকে যদি কোন রকমের কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া। না, না, সাবসিডি কেন? তুই স্যালারি করে এসেছিস জানিস তো। পারকুইজিটস মানে হচ্ছে এক্সট্রা বেনিফিট। মালিকের থেকে যদি কোন রকমের কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায় তাকে পারকুইজিটস। বুঝতে পারছিস তো? শুনিস পারকুইজিটস মানে যদি এক্সট্রা বেনিফিট মালিকের থেকে পাওয়া যায় তাকে বলে পারকুইজিটস। ঠিক আছে? পারকুইজিটস এখানে আসে। কিন্তু দেখ উপরে কিন্তু পারকুইজিটস নেই। দেখ উপরে নেই, পারকুইজিটস উপরে নেই। তার মানে কি উপরে কি আসবে? অনলি ক্যাশ। আর পারচেজ মানে বেসিক্যালি গুডস হয়। গুডস কোম্পানি থেকে তোকে একটা ল্যাপটপ দিল, কোম্পানি থেকে তোকে থাকার ঘর দিল, ঠিক আছে তো? তারপর কোম্পানি থেকে তোকে একটা বাইক দিল, ঠিক আছে? তো ওই তো বাইক দিল মানে তার মানে কি এগুলো কি ক্যাশ টাকা না, এগুলো গুডস দিচ্ছে, গুডস কাইন্ডস দিচ্ছে। তার মানে যখনই তুই লেবার কস্ট বের করবি, যখন এমপ্লয়ার দিক থেকে করবি তখনই পারচেজটা আসবে। কিন্তু এমপ্লয়ি দিক থেকে করলে তখন কিন্তু পারচেজটা আসবে না। এটা তোকে মাথায় রাখতে হবে। যোগ করে দে। যে যোগ করে আরেকটা জিনিস আসবে। আরেকটা কি আসবে? ওই কিছুক্ষণ আগে তোকে একটা এক্সাম্পল দিয়েছিলাম এখানে, মনে পড়ে? আজকে তোর মাইনা থেকে তোর যে মাইনা বা স্যালারি বল বা ওয়েজেস বল, তোর মাইনা থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলো। আর কি বলেছিলাম? যেই টাকাটা কাটবে মালিক, সেম টাকাটাই মালিক নিজে দেবে। তো ওটাও তো পাচ্ছিস তুই, মালিক দিচ্ছে, এটা মালিকের খরচা তো মালিক দিচ্ছে। দেখবি অনেক সময় লেখা থাকে মালিক কন্ট্রিবিউট করছে প্রভিডেন্ট ফান্ডে, মালিক কন্ট্রিবিউট করছে ইএসআই তে, যেটা মালিকের তো টাকা বেরোচ্ছে। তোর থেকে যখন টাকা নিচ্ছে মালিকের থেকেও তো টাকাটা বেরোচ্ছে, সেটা মালিকের খরচা তো। তাহলে এখানে কি লিখবি? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু পিএফ আর পিএফ স্ল্যাশ দিয়ে লিখবি ইএসআই। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু পিএফ স্ল্যাশ দিয়ে লিখলাম ইএস। সবকটা যোগ করবি। যোগ করে যে ভ্যালুটা বেরোবে, যোগ করে যে ভ্যালুটা বেরোবে তাকে বলা হয় টোটাল লেবার কস্ট। ঠিক আছে? যোগ করে যে ভ্যালুটা বেরোবে তাকে বলে টোটাল লেবার কস্ট। ঠিক আছে? কি বলবো? টোটাল লেবার কস্ট। যোগ করে যে ভ্যালুটা বেরোবে তারপরে টোটাল লেবার কস্ট। ঠিক আছে? কিন্তু তোকে কি লেবার কস্ট বের করতে বলছে নাকি লেবার কস্ট পার আওয়ার বের করতে বলছে? ১ ঘন্টায় কোম্পানির কত খরচা হবে? তুই আমার কোম্পানির একজন ওয়ার্কার, তোর জন্য আমার কোম্পানির কত টাকা খরচা হচ্ছে? ১ ঘন্টা তোকে কাজ করার কত খরচা হচ্ছে? এটা বের করছি। তো নিচে লিখ লেবার কস্ট পার আওয়ার। নিচে লিখ লেবার কস্ট পার আওয়ার, লেবার কস্ট পার। ঠিক আছে? লেবার কস্ট পার আওয়ার বের করার ফর্মুলাটা লিখ। লেবার কস্ট পার আওয়ার বের করার ফর্মুলা কি লিখবো? এই টোটাল লেবার কস্ট কি লিখলাম বল? টোটাল লেবার কস্ট। কি লিখলাম? টোটাল লেবার কস্ট ডিভাইডেড বাই কি লিখবি জানিস তো? এফেক্টিভ লেবার আওয়ার ডিভাইডেড বাই এফেক্টিভ লেবার আওয়ার। এই এফেক্টিভ লেবার আওয়ার মানে কি? কত ঘন্টা লেবার কোম্পানিতে কাজ করেছে, বুঝতে পারলি তো? কত ঘন্টা লেবার কোম্পানিতে কাজ করে বলে এফেক্টিভ লেবার আওয়ার। এই এফেক্টিভ কেন কথা বললো? এখন তো বলি স্যার কোম্পানিতে ধরুন ওয়ার্কার ধরুন ধর প্রতিদিন ৮ ঘন্টা কাজ হয়, ধর ২৬ দিনই কাজ করেছে। কেন ২৬ বললাম বল? ৩০ দিনের মধ্যে ৪ দিন তো ছুটি দেবে, ৪ দিন ছুটি দেবে, তাহলে ২৬ দিন কাজ করে ২৬ ইন্টু ৮ ঘন্টা করে হলে ২০৮ ঘন্টা। ২০৮ ঘন্টা সাপোজ ধর এফেক্টিভ কেন বললাম? কি মনে হয় ৮ ঘন্টা ওটা শোন ব্যাপারটা ২০৮ ঘন্টায় কি কাজ করে? না। কিছু ঘন্টা ওকে ২০৮ ঘন্টা কাজ হয়, বল না ২০৮ ঘন্টা কাজ হয়। তুই যদি প্রতিদিন যদি ৮ ঘন্টা করে ওকে টিফিন টাইম দে, তাহলেও তো কত হচ্ছে? ২৬ দিন থেকে ৮ ঘন্টা বাদ দিয়ে দেন। কত হচ্ছে? ১৩ ঘন্টা হচ্ছে। ১৩ ঘন্টা চলে যায়, ১৩ ঘন্টা চলে যায়, তাই তো? ১৩ ঘন্টা তোর চলে যাচ্ছে। ১৩ ঘন্টা তাহলে ২০৮ ঘন্টার মধ্যে ১৩ ঘন্টা তো বাদ হয়ে গেল। কোম্পানি তোর থেকে কাজ পেলো কত? কোম্পানি তোর থেকে কাজ পেলো কত ঘন্টার? ১৯৫ ঘন্টার। ১৯৫ ঘন্টা, এই ১৯৫ কে এফেক্টিভ লেবার আওয়ার। গল্পটা বুঝতে পারলি কি বুঝতে পারলি না? ধর সাপোজ ধর তুই ধর একদিনে ৮ ঘন্টা কাজ করিস। ঠিক আছে? এবার তার মধ্যে তোকে তো এটলিস্ট দুপুর ২টো থেকে ২:৩০ অব্দি টিফিন দিতে হবে। আরে খাওয়া-দাওয়া করবি তো। তাই তো? আচ্ছা তুই যে ৮ ঘন্টা যে খাওয়া-দাওয়া করবি তার জন্য কি বলি তুই তো ৭.৫ ঘন্টা কাজ করবি, তোকে ৭.৫ ঘন্টা টাকা দেওয়া হয় কখনো? তোকে ৮ ঘন্টা পেমেন্ট করবে। তার মানে কোম্পানি তোর থেকে কি ৮ ঘন্টার কাজ পেলো? না স্যার ৮ ঘন্টার কাজ হয়। তোর থেকে কাজ পেলো ৭.৫ ঘন্টা। ৭.৫ ঘন্টা হচ্ছে ইফেক্টিভ। কেন বুঝতে পারলি ইফেক্টিভ কেন লেখা হলো? কথাটা কেন ইফেক্টিভ হলো? ইফেক্টিভ লেবার আওয়ার।
তোরা 12 একটা কথা পড়েছিলি, এই যে আধ ঘন্টাটাকে কি বলা হয়? 12 বলতাম কিন্তু একটা কথা, থিওরি অস্ত্র পরীক্ষায় এসেছিল হয়তো তোর পরীক্ষা। অলস সময় একটা বললো, অলস সময়, আইডিয়াল টাইম, এটাকে আইডিয়াল টাইম, অলস সময় বলে, এইটা অলস সময়, বুঝতে পারলি তো? অলস সময়। তাহলে লেখ, এই এফেক্টিভ লেবার আওয়ারটা কি করে বের করতে হয়? নিচে লেখ, এফেক্টিভ লেবার আওয়ার কি করে বের করতে হয়? ঠিক আছে, কি করে বের করতে হয়? লিখবি, প্রথমে লিখবো ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার মানে বুঝতে পারছিস? এটা নর্মাল ব্যাপার। ওয়ার্কিং আওয়ার তো এমন কোনো ব্যাপার না, ধর প্রতিদিন তোর 8 ঘন্টা করে কাজ করার কথা। এই 8 ঘন্টাটা হচ্ছে তোর ওয়ার্কিং আওয়ার। এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার, এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। এইবার এবার আমি তোকে একটা কথা বলি, সিম্পল ভাবে ভাব। ধর 30 দিন, 30 দিনের তো মাইনা দেবে তোকে, 30 দিনের মাইনা দেবে। এবার 30 দিনের মধ্যে যদি রোববার থাকে, 30 দিনের মধ্যে রোববার থাকে, রোববার মাইনা দেবে কি দেবে না বল দেখি? দেবে তো। এই বাবা, কি করে দেবে না? এর মাঝে যদি কোনো দুর্গাপুজো, কালী পুজো পড়ে যায়, ওই মাইনা দেবে কি দেবে না? ওই মাইনাও কাটবে, ওই মাইনাও দেবে। তার মানে কি বলতো? কিন্তু কোম্পানি কি ওই দিনগুলোর কাজ পেয়েছে? ওই দিনগুলোর কাজ পাই, তাহলে একে কি বলতে পারো? হলিডে। হলিডে, ঠিক আছে? হলিডে, সানডে এর মধ্যে ইনক্লুড। বুঝতে পারলি গল্পটা কি বললাম নাকি বুঝিসনি? বলে এখনো বল, এখনো বল বুঝিসনি? ঠিক আছে, হলিডে। এবার এর থেকে মাইনাস করবো কি? নরমাল আইডিয়াল টাইম, নরমাল আইডিয়াল টাইম, আইডিয়াল টাইম। তাহলে বোঝা গেল এফেক্টিভ লেবার আওয়ার কি করে বের করলাম? ওয়ার্কিং আওয়ার থেকে কি বাদ দিলাম বল? ওয়ার্কিং আওয়ার থেকে হলিডে। ঠিক আছে, জানিস হলিডে পেমেন্ট কিন্তু করে, হলিডে পেমেন্ট হয় কিন্তু, সানডে পেমেন্ট করে আমাকে, হ্যাঁ কি না বল না? হলিডে সানডে পেমেন্ট করে। ঠিক আছে, তাই এটা এই এইগুলো যেহেতু পেমেন্ট করলো, কিন্তু কোম্পানি তো কোনো কাজ পেলো না, সেই জন্য মাইনাস করে। আমি এফেক্টিভ বের করছি, আর কি নরমাল আইডিয়াল টাইম, এটারও কাজ পেলো না। ঠিক আছে, এই জন্য মাইনাস করলো। এবার একটা অঙ্ক করো। এখানে একটা কথা লিখে রাখেন, অঙ্ক বুঝতে অসুবিধা না হয়। এই যে এখানে যখন তুই গ্রস ওয়েজেস বা নেট ওয়েজেস বের করবি, এখানে কি আসে? এখানে অনলি ক্যাশ আসে, ক্যাশ। এখানে অনলি ক্যাশ আসে, কিন্তু কাইন্ড আসে না, কিন্তু কাইন্ড আসে না। কাইন্ড মানে বুঝতে পারছিস তো? বোঝালো, কাইন্ড মানে গুডস আসবে না। কিন্তু এখানে 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 কি আছে? এখানে ক্যাশ প্লাস কাইন্ড দুটোই আসে। কি করে দেখ? এই দেখ, এই দেখ লেখা আছে, দেখ দুটো কি করে আসে বললাম। এই দেখ, কনফিউজিস তো কাইন্ড, আর আদার ক্যাশ পেমেন্ট ক্যাশ, দুটোই আসে। কিন্তু ওখানটায় কি লেখা ছিল দেখ, ডিফারেন্সটা দেখ। এখানে শুধু আদার পেমেন্ট লেখা ছিল, বুঝতে পারলি ব্যাপার? এগুলো মাথায় রাখ। তো হচ্ছে অঙ্ক দেখ, ঠিক আছে? এই যে লেখালাম, এর উপর অঙ্ক দেখি বইতে কি আছে অঙ্ক। বইটা খোল। 2002 সালে একটা অঙ্ক ছিল, হ্যাঁ? বইটা খোল, লেবার, লেবার পেপার খোলে, 2002 সালে একটা অঙ্ক করো। 72 নম্বর পেজ, 2 নম্বর অঙ্ক। দু নম্বর অঙ্ক। হুম। দাঁড়া, খুলে নি পেজ নম্বর 72। দু নম্বর অঙ্ক, ভালো করে দেখি কিন্তু অঙ্কটা, হ্যাঁ? কি বের করতে বলেছে পড়বো। ইন আ ফ্যাক্টরি 20 ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইন দ্য প্রোডাকশন অফ এ গুডস। ঠিক আছে,
মানে একটা ফ্যাক্টরিতে 20 জন ওয়ার্কার এমপ্লয় মানে কাজ করছে, ঠিক আছে? 20 জন ওয়ার্কার কাজ করছে ফর প্রোডাকশন অফ এ গুডস প্রোডাকশন করার জন্য। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কম্পিউট ওয়েজ বিল, তোকে কি বের করতে বলছে? ওয়েজ বিল বের করতে বলছে, ওয়েজ বিল ফর দ্য ওয়ার্কারদের ওয়েজ বিল বের করতে বলেছে ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2015, ঠিক আছে? তোকে ওয়েজ বিল বের করতে বলেছে। কি কি বলেছে দেখ, বেসিক ওয়েজেস বলে দিয়েছে তোকে, বেসিক ওয়েজেস বলে দিয়েছে 1000 টাকা পার মান্থ পার ওয়ার্কার, ঠিক আছে? প্রতি মাসে 1000 টাকা দেওয়া হচ্ছে পার ওয়ার্কার। তুই ভাব কতজন ওয়ার্কার আছে? 20 জন ওয়ার্কার আছে, 20 জন ওয়ার্কার আছে, তুই একজনের করলে 1000 টাকা, তুই 20 জনের একসঙ্গে করিস তাহলে কত হবে? 20,000, ঠিক আছে? 20,000। ডিআরএস অ্যালাউন্সেস 900 টাকা পার মান্থ পার ওয়ার্কার, একজন ওয়ার্কারকে দিয়ে দেওয়া হয় 900 টাকা। বোনাস, বোনাস ফর দ্য মান্থ কি বলছে? 20%। বোনাস কত হবে? 20% বেসিক প্লাস ডিএ, বেসিক প্লাস ডি এর উপর বোনাস হবে 20%, ঠিক আছে? আরেকটা কথা মাথায় রাখবে, এই যে যখনই বলবে না এত পার্সেন্ট দেওয়া হচ্ছে বোনাস, যদি কখনো বলে দেয় বোনাস দেওয়া হচ্ছে বেসিকের উপর, বেসিক বলতে বেসিক প্লাস ডিএ কে বোঝায়, ঠিক আছে? বেসিক বললে বেসিক প্লাস ডিএ কে বোঝায়। আদার অ্যালাউন্স লিখেছিলাম, আদার অ্যালাউন্সেস, এখানে দেখ নামই বলেনি আদার অ্যালাউন্সের নাম, কোনো কোনো অঙ্কের নাম বলে, কোনো কোনো অঙ্কে আদার অ্যালাউন্স বলে। কত টাকা? 200 টাকা পার। এবার বলছে ওন অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন। আমি কি বলেছি? যখন তুই গ্রস ওয়েজেস বা নেট ওয়েজেস বের করবি, মানে তুই যখন এমপ্লয়ির দিক থেকে করবি, কার দিক থেকে? এমপ্লয়ির দিক থেকে করবি, ঠিক আছে? তখন কিন্তু কি আসবে না, তখন কি আসবে না, এমপ্লয়ির দিক থেকে যখন করবি তখন কোনটা আসবে না কোনটা আসবে না বলেছিলাম, নোট লেখা নাও, এবার তো নোট লেখা নাও, বলেই অঙ্ক করতে গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে তো? আর কি বলেছে বল, ওন আমার বলছে ওন অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু ইএসআই 2% অফ বেসিক ওয়েজেস, ঠিক আছে? আচ্ছা, প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টেড এট স্যালারি, লেখাই ছিল প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টেড এট স্যালারি 20 টাকা পার মান্থ। তাহলে আমি কি কি বের করবো? দেখ এখানে কি লিখেছে, ওরা বের করতে বলেছিল কি, কি বের করতে বলেছে এখানে? ওয়েজ বিল, ওয়েজ বিল বার করতে বলেছে, ওয়েজ বিলটা বার কর। এখানে অ্যান্সার দিয়ে টোটাল ওয়েজ বিল 40,800, ঠিক আছে তো? ব্যাস, চল। হ্যাঁ, লাইন তো টানতেই হবে, অঙ্কের নাম্বার দিয়ে লেখা আরম্ভ কর। দু নম্বর অঙ্ক বল, অঙ্কের নাম্বারটা বল। 2 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 72 পেজ নাম্বার 72, 2 নম্বর অঙ্কটা। ওদের তুমি তাহলে তোকে বের করতে বলেছে কি? ওয়েজ বিল বের করতে। তাহলে লিখবি স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ ওয়েজ বিল, লেখ করলে স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ ওয়েজ বিল। স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ ওয়েজ বিল, কি লিখলাম? স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ ওয়েজ বিল, ঠিক আছে? কি লিখলাম বল? স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ ওয়েজ বিল লেখা হলো। একটা দাগ কাটলেই হয়ে যাবে, একটা দাগ কাটলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই কোশ্চেনে কোথাও বলেছিল পার ওয়ার্কার বলেছিল, মানে এক একজন ওয়ার্কারের বলেছিল নাকি এই শুধু? 1 মিনিট দেখে নিই, কোথায় বলেছিল পার ওয়ার্কার? পরে বলেছিল নাকি? না, বিদেশে ওয়েজ বিল বলেছিল, পার ওয়ার্কার বলেনি, পার ওয়ার্কার বলেনি। পার ওয়ার্কার বলে পার ওয়ার্কার বের করতাম আমি, এগুলো দেখে এলাম বলেছিল কেন পরে। তাহলে এখানে প্রথম ঘরে লিখবো পার্টিকুলার্স, তারপরে ঘরে লিখবো রুপিস, হলো? এবার দেখ প্রথমে একটা করে বল, কত ছিল বেসিক ওয়েজেস? কত ছিল? বলছে 1000 টাকা করে পার মান্থ। আর অঙ্কটা কিসে বলে, বছরে করতে বলেছে না মাসে করতে বলেছে? ভালো করে দেখে নে, দেখে নে, মাসে করতে বলেছে কিন্তু দেখে নে কোথায় কি পড়ে বুঝতে পারি মাসে বলেছে। এই দেখ বলছে মান্থ অফ জানুয়ারি, জানুয়ারি মাসে করতে বলেছে, তাহলে 1 মাস, তাহলে 1000 জন ওয়ার্কার টাকা করে হলে 20,000 টাকা বেসিক ওয়েজেস, ঠিক আছে? বেসিক ওয়েজেস, লাইক বেসিক ওয়েজেস। আর কি বলেছিল তারপর? কি বলেছিল? ডিএ, ডিআরএস অ্যালাউন্স, লাইক ডিআরএস অ্যালাউন্স কত টাকা বলে? ডিআরএস অ্যালাউন্স বল। 900 টাকা করে পার মান্থ, তাহলে 900 টাকা কজন ওয়ার্কার? 20 জন ওয়ার্কার, তো 900 ইন্টু 20 কত হলো? 18,000 টাকা, তাই তো? দুটো যোগ করে কত হলো? 38,000 টাকা, এটাকে বলে বেসিক প্লাস ডিএ। তারপর কি ছিল? বোনাস, বোনাস বলেছে 20% বেসিক আর ডি এর উপর বোনাস,
বলেছিল কত 20% বেসিক আর ডি এর উপর। মানে 38,000 উপর একবারে 20% করে দেয়, কত হচ্ছে বলে 38,000 20% করলে 38 দুগুণে 76, মানে 7,000 হচ্ছে। আর কি বলেছিল বল, আদার অ্যালাউন্সেস 200 টাকা পার মান্থ, আদার অ্যালাউন্সেস 200 টাকা পার মান্থ। 200 টাকা তো হবেই, কজন ওয়ার্কার 20 জন, 200 ইন্টু 20 হবে, কারণ এটা একজন ওয়ার্কারের দিয়েছে, কত হলো 4,000, তাই তো? আর তো কিছু নেই, টোটাল করে দেয় কত হচ্ছে 38 আর 45 আর 4 49,600, এটাকে কি বলা হয় গ্রস ওয়েজেস, ঠিক আছে? গ্রস ওয়েজ। এলে স্যার এটা নেবেন না, এটা দেখ একটা শোনেন, একটা শোনেন, কি কি নিয়ে বেসিক নিয়েছি, ডিএ নিয়েছি, বলে স্যার এটা নিলেন না কেন? এই যে লেখা ছিল দেখিস তো, কোথায় গেল, এই যে 2 নম্বরে তো করছি, এই যে লেখা ছিল না, এই যে এখানে ওন অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন, বুঝিস তো? এমপ্লয়ার দেখ, এমপ্লয়ার কন্ট্রিবিউশন কোথায় আছে, দেখ নোটটা দেখ, আমি যে নোট লেখালাম কোথায় লেখা আছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এমপ্লয়ার কন্ট্রিবিউশন প্রভিডেন্ট কোথায় আছে, লেবার কস্টে আছে, লেবার কস্টে আসবে, বুঝেছিস? ভালো করে দেখে নে, কিন্তু ভালো করে দেখে নে, ভালো করে দেখে নে, দেখ কি লেখা ছিল, এই দেখ, যখন গ্রস ওয়েজেস নেট ওয়েজেস করলাম, এখানে কি এমপ্লয়ার কন্ট্রিবিউশন লিখেছে না, ভালো করে দেখে নে, ঠিক আছে? কোশ্চেনে কি দেখছিস, খাতায় দেখ, খাতায় দেখ, ভালো করে দেখে নে, কারণ একবার একটা অঙ্ক দেখলেই ভালো করে পরের অঙ্কগুলো পেরিয়ে যাবে। এখানে দেখ, ভালো করে দেখ কি বলছি, গ্রস ওয়েজেস নেট ওয়েজেস বের করছি, এখানে কি কোথাও লেখা ছিল, এই যে গ্রস ওয়েজেস নেট ওয়েজেস কি এমপ্লয়ার কন্ট্রিবিউশন লেখা ছিল? এমপ্লয়ার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা কন্ট্রিবিউট করছে, এমপ্লয়ার ইএসআই যে টাকাটা কন্ট্রিবিউট করছে, ওটা কার পার্ট? ওটা লেবার কস্টের পার্ট, ওটা লেবার কস্টে আসবে, ওটা গ্রস ওয়েজ নেট ওয়েজ আসবে না, দেখ নিচে লেখা ছিল লেবার কস্টে আসছে, দেখেছিস? লেবার কস্টে আসবে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, তারপরে এখানে আসবে না, কারণটা বুঝতে পেরেছিস তো? মাথায় রাখতে হবে তোকে, যে গ্রস ওয়েজেস এগুলো এবার টাকা কাটবে, এবার টাকা কাটবে, কি কি টাকা কাটবে, দেখ কি কি টাকা কাটবে, ভালো করে দেখ, কোশ্চেনটা পড়, এখানে টাকা কাটা কি কি আছে, দুটোই দেখতে পাচ্ছি না, এই যে ওন কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, আজকে আমি চাকরি করতে গেছি, আমার প্রভিডেন্ট ফান্ড টাকা কাটছে, তাহলে কি হবে, কমে যাবে, ভ্যালু কমে যাবে, টাকাটা কমে যাবে। আর একটা কি করে, ওন কন্ট্রিবিউশন ইএসআই, দুটোই মাইনাস, ওন কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড আর ওন কন্ট্রিবিউশন টু ইএসআই, ওন কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড কত টাকা বলেছে বল, 10% অফ বেসিক ওয়েজেস, তাহলে কত হচ্ছে, একটা ছিল ওন কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, একটা ছিল ওন কন্ট্রিবিউশন টু ইএসআই, লাইক ওন কন্ট্রিবিউশন টু ইএসআই, কত বলেছিল, ইএসআই কন্ট্রিবিউট কত বলেছিল, 2%, 2% অফ বেসিক ওয়েজেস, ৳100, ঠিক আছে? তাহলে বাদ দিয়ে বল কত হচ্ছে, দেখ বাদ দিয়ে দেখ কত হচ্ছে, না আরেকটা আইটেম ছিল, দেখ তো আরো একটা আইটেম ছিল, দেখ প্রফেশনাল ট্যাক্স ছিল না অঙ্কে, অঙ্কে একটা প্রফেশনাল ট্যাক্স ছিল লাস্টে, হ্যাঁ প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টেড ফ্রম স্যালারি, তোমার স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্স কেটে যায় 20 টাকা প্রতি মাসে, 20 টাকা প্রতি মাসে, ঠিক আছে? মাইনাস দিলে প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে? প্রফেশনাল ট্যাক্স কেটেছিল কত, প্রফেশনাল ট্যাক্স কত করে কেটেছিল, 20 টাকা প্রতি মাসে কেটেছিল, 20 টাকা প্রতি মাসে, তাহলে 20 × 20 হবে, 20 × 20, তাহলে এক মাসে 20 টাকা কেটেছিল, তাহলে একজন ওয়ার্কার কেটেছিল, 20 × 20 কত হলো, 400 টাকা, দেখ বাদ দিয়ে কত হচ্ছে, 49,600 থেকে 2,800 বাদ দেয়, 46,800 টাকা, ঠিক আছে তো? যেটা বেরোলো তো গল্প হচ্ছে, হুম, হুম, এখন আসেনি, একটু দেরি হচ্ছে। নেটটা আসছে না। 46,800, এটাকে কি বলা হয়, নেট ওয়েজেস, তাহলে গ্রস ওয়েজেস হলো, নেট ওয়েজেস হলো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে?
কেন ক্লিয়ার হলো নেট ওয়েজেস সবাই হয়ে গেলে বলি। আমি কিন্তু এর মধ্যে আমি কিন্তু মুছবো, আমি কিন্তু মুছে দেবো, এখান দিয়েই টুকবো, এর মধ্যেই করবো। কারণ এই অঙ্কে তুই স্লো করছিস কেন? কি অস্থির হচ্ছে? ঠিক আছে তো না, কি এত স্লো হলে হবে না, শুনতে হবে কথাগুলো মন দিয়ে। যে কথাগুলো বলছি মন দিয়ে শুনতে হবে, না তুই তো মিস করে গেলে তো অন্য অঙ্ক করতে অসুবিধা হবে। তাহলে আমাকে কি বের করতে বলেছিল বল? ওয়েজ বিল। ওয়েজ বিল মানে নেট ওয়েজেস বেরিয়ে গেছে। আর একটা জিনিস বের করতে বলেনি, জানিস তো, লেবার কস্ট। আমি এই অঙ্কে বের করেছি, তাহলে সুবিধা হবে। তাহলে তোর পরবর্তী অঙ্ক করতে তো সুবিধা হবে, লেবার কস্ট। ঠিক আছে তো, লেবার কস্ট। আচ্ছা, এর মধ্যেই করছি তো, তোর আবার দাগ কাট। আমি তো এর মধ্যে করে দিতে পারবো, তোর আবার দাগ কাট। লিখবি কি? স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ লেবার কস্ট। লাইক স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ লেবার কস্ট। পুরো সেম হবে, এই যে গ্রস ওয়েজেস অব্দি পুরো দেখে দেখে টুকে দেবো, বুঝিস তো? শুনলি তো? ওই লিঙ্কটাই ক্লিক। হয়ে গেল তো এটা, যেটা বলছিলাম। লাস্ট যে অঙ্ক মানে ওই আগের অঙ্কটা করলাম, আগের অঙ্কটাই আমাকে ওয়েজ বিল বের করতে হবে, ওয়েজ বিল বের করে দিয়েছি। কিন্তু আমি এখন যেটা বের করছি সেটা বের করতে বলেনি, সেটা বের করতে বলেনি, আমি এক্সট্রা করে দিচ্ছি। সেটা কি? লেবার কস্ট। যদি বলতো তাহলে কি হতো? লেবার কস্ট বের করার ফর্মুলা কি ছিল? আগে যা ছিল মানে ওয়েজ বিলে যা ছিল তাই তো আসবেই, শুধু এক্সট্রা কি আসতো ওখানে বল? এক্সট্রা কি আসতো আগে বল দেখি, বুঝে বল। দুটোর মধ্যে ডিফারেন্স কি ছিল? এই দেখ, ওয়েজ বিল, এইগুলো যত ডিফারেন্স বুঝতে পারবি তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে। ধর ওয়েজ বিল আর এখানে লেবার কস্ট। ওয়েজ বিলে কি আসে? ওয়েজ বিলে পার কিউজিটস, ভালো করে শোন, পার কিউজিটস আসে না, তাই তো? এখানে পার কিউজিটস আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই অঙ্কে পার কিউজিটস ছিল না, মিটে গেল না। এবারে যে এমপ্লয়ার যদি কোনো কন্ট্রিবিউট করে, এমপ্লয়ার কন্ট্রিবিউট, এমপ্লয়ার যদি কন্ট্রিবিউট করে মানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন এখানে আসে না, কিন্তু লেবার কস্টে তো অবশ্যই আসবে। এটা লেবারের, এটা তো কোম্পানি খরচ, কোম্পানি খরচা, তো এখানে আসবে এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এটা মিটে গেল ঝামেলা। ঠিক আছে, আর কি বলবো বল? এমপ্লয়ির থেকে যে টাকাগুলো কাটা হয়, এমপ্লয়ির থেকে যে টাকাগুলো কাটা হয় সেটা কোথায় আসবে? ওয়েজ বিলে আসবে। এমপ্লয়ি কন্ট্রিবিউশন এটা আসবে, তাহলে এখানে আসবে।
তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলি? এই ডিফারেন্সটা তোর যদি মনে হয় অবশ্যই, তাহলে তুই দুটোর মধ্যে না অনেকে গন্ডগোল করে ফেলে, অনেক গন্ডগোল করে ফেলে এই কোনটা আসবে কোনটা আসবে এই জায়গাটা গুলিয়ে যায়। তো এই জায়গাটা তুই একটু করে ফেল, তাহলে স্ক্রিনশট নিয়ে নে এটা একটু, ঠিক আছে? এটা একটু নিয়ে নে, এই জায়গাটায় যে ডিফারেন্স তৈরি হয়, ঠিক আছে? ওই তো স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? Please. কি বললাম বুঝতে পারলি? ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে মেন। এই ডিফারেন্সটাই হচ্ছে মেন। তাহলে বুঝতে পারলি ডিফারেন্সটা বুঝতে পারলি তো? তাহলে কি বল, তোকে বের করতে কি লেবার কস্ট বের করতে হবে, তাহলে কি আসবে দেখ ভালো করে শোন। স্যার পার পিস তো অঙ্কে নেই, মিটার করে ঝামেলা, এমপ্লয়ার কস্ট আপনি নিন। এমপ্লয়ার কস্ট মানে কি? এমপ্লয়ার কস্ট নাকি লেখা আছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এমপ্লয়ার কন্ট্রিবিউশন বলে নিন, ঠিক আছে? এমপ্লয়ার কন্ট্রিবিউশন নিয়ে ব্যাস, তাহলে শেষ, আর কিছু দিতে হবে, শুধু এমপ্লয়ার কন্ট্রিবিউশন, আর কিছু আসবে না, শুধু এমপ্লয়ার কন্ট্রিবিউশন। বুঝতে পেরেছিস তো? অসুবিধা হলে বাড়িতে গিয়ে আবার জিজ্ঞাসা করবি আমাকে, যদি অসুবিধা হয় পরের দিন জিজ্ঞাসা করে নিবি। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু কি লিখবি? টু প্রভিডেন্ট ফান্ড, টু প্রভিডেন্ট ফান্ড। কত টাকা ছিল বল? কত টাকা ছিল? লিখেছিলি দেখ, উপরে লিখেছিলি, উপরে লিখেছিলি এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড 10%. 10%, 2000 টাকা বেরিয়ে গেছিল না? 2000 টাকা। আর যদি অসুবিধা হয় আবার কর না, 20,000 টাকার উপর 10% বলেছিল 2000। আর কি? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু ইএসআই কত বলেছিল? 20,000 টাকার উপর 2%, কত হচ্ছে? 400 টাকা। শেষ। কত যোগ করে বল, টোটাল কত হচ্ছে? টোটাল যোগ করে বল কত হচ্ছে? বেশ অঙ্ক শেষ হয়ে গেল। এটাই হচ্ছে লেবার কস্ট, এটাই হচ্ছে লেবার কস্ট। এমপ্লয়ার থেকে পাচ্ছি, এমপ্লয়ার হচ্ছে না, লেখা ছিল ফরম্যাট সুন্দর লেখা আছে, বল কত হচ্ছে? কেন 200? পুরো 52,000। কেন? এই দেখ 38,000, এদিক টাকা 38,000, 7,600, এখানে 600 আর 400 যোগ করলে এমনি হাজার হয়ে যাচ্ছে। 38,000, 7,600 আর 4,000 মানে 49,600। 49,600 সঙ্গে 400 যোগ করলে কত হচ্ছে? 50, 50 দিয়ে 52 হয়। 52,400 নাকি একটা বললি। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা, যে তোদের মনে যে ডাউট হচ্ছে ব্যাপারটা বোঝ। তুই যেটা বললি যে স্যার এটা মাইনাস কেন হলো না? আরে তুই তো মালিক, তোর কোম্পানিতে এমপ্লয়ি, তাকে তুই টাকা দিয়ে দে, তোর খরচ তো, তুই তো তোর খরচটা দেখবি, এটা তুই তোর খরচটা দেখছিস। হয়ে গেল অঙ্ক শেষ। এরপরে কোনটা করবো দেখি, এটা কোন ধরনের অঙ্ক? 2002 সালে একটা অঙ্ক এসেছিল, পড়ালাম। এবার দেখ এই অঙ্কটা করে 2014 সালে একটা অঙ্ক এসেছে। তো একদম ইজি অঙ্ক, দেখ ভালো করে দেখ, কিছু নেই অঙ্কটার মধ্যে। কি বের করতে বলেছে এখানে? কোশ্চেনটা একটু পড়। বলেছিল দ্য নর্মাল ওয়ার্কিং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য গ্রস আর্নিংস, বুঝিস তো? গ্রস আর্নিংস বের করো আর নেট আর্নিংস বের করো। কি বের করতে বলছে? আগের অঙ্কটা, তুই এর আগের অঙ্কটা একটা গ্রস আর্নিংস বের করতে হবে, নেট আর্নিংস বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি বলে? বেসিক ওয়েজেস বলে দিয়েছে, বেসিক ওয়েজেস 10,000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে? বেসিক ওয়েজেস 10,000 টাকা বলে দিয়েছে। ডিএ বলেছে 50%, 10,000 50% কত হলো? 5,000 টাকা হয়ে গেল। আচ্ছা, ওন কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, ওন কন্ট্রিবিউশন বলেছে, তো ওন কন্ট্রিবিউশন কি হবে? কোথায় আসবে ওন কন্ট্রিবিউশন? এবার তো বললাম কখন আসে, যখন গ্রস ওয়েজেস, যখন তুই ওয়েজ বিল করবি সেখানেই আসবে, লেবার কস্টে কিন্তু আসবে না। এটা এই ওন কন্ট্রিবিউশন লেবার কস্টে আসে না, কোথায় আসবে? ওয়েজ বিলে আসবে। ওয়েজ বিলে কি করতে হবে? এটা মাইনাস করতাম, তোর তোর মাইনাস থেকে টাকা মিলে, তুই কি করবি? প্লাস করবি না মাইনাস? Minus করবো। মাইনাস করবি। ওন কন্ট্রিবিউশন ইএসআই, এটাও মাইনাস করবো।
তারপর কি বলছে ওভার টাইম কি হবে অ্যাড হবে, ঠিক আছে তো হয়ে গেল। তারপর কি বলছে দ্য নর্মাল ওয়ার্কিং আওয়ার ফর দ্য মান্থ 2000 ঘন্টা, দেখ 2000 ঘন্টা, ঠিক আছে তো বলছে ওভার টাইম ইজ পেড ডবল রেট দেবে অফ নর্মাল ওয়েজেস এন্ড ডিএ, ঠিক আছে, নর্মাল ওয়েজেস এন্ড ডিএ ডবল রেট দেবে। বেশ, তো চল দেখি অঙ্কটা করি কি বেরোচ্ছে। এক নম্বর অঙ্কটা কি লিখবো, স্টেটমেন্ট শোয়িং, কি লিখবো স্টেটমেন্ট শোয়িং, কি বের করতে বলছে ওয়েজ বিল, স্টেটমেন্ট শোয়িং ওয়েজ বিল, তাই তো ওয়েজ বিল বলেছে নাকি গ্রস আর্নিংস নেট আর্নিংস বলেছিল? আমি লিখলাম স্টেটমেন্ট শোয়িং ওয়েজ বিল, ব্যাকেটে লিখে দেয় গ্রস আর্নিংস নেট আর্নিংস, আবার কাটাকাটি করবো, স্টেটমেন্ট শোয়িং ওয়েজ বিল ব্যাকেটে লিখবো গ্রস আর্নিংস অ্যান্ড নেট আর্নিংস, ঠিক আছে, গ্রস আর্নিংস আমাদের ব্যাকেটে লিখলাম নেট আর্নিংস, ঠিক আছে, ফর দ্য মান্থ অফ মার্চ 30, ফর দ্য মান্থ অফ মার্চ 30, ডাক্কার প্রথমে লিখ বেসিক ওয়েজেস, কত টাকা দিয়েছে 10,000 টাকা, বেসিক ওয়েজেস 10,000 টাকা। তারপর ডিএ কত, ডিএ 50%, তো 10,000 50% করলে 5,000 টাকা হয়েছে, কত হলো 15,000 টাকা। এটাকে বলা হয় বেসিক প্লাস ডিএ, বেসিক প্লাস ডিএ, ঠিক আছে, বেসিক প্লাস ডিএ হয়ে গেল। এবার কি বলেছিল আর কি কি লিখেছিলাম দেখ, ওখানে ছিল ওন কন্ট্রিবিউশন তো মাইনাস হবে বলেছিলাম, ওভার টাইমটা নিন, ওভার টাইম কি আদার ক্যাশ পেমেন্টের মধ্যে ছিল, হ্যাঁ আদার ক্যাশ পেমেন্ট ওভার টাইম কত বলেছিল বল, কি বলে 10 ঘন্টার ওভার টাইম দেবে, 10 ঘন্টা ওভার টাইম দেবে। এবার এক ঘন্টায় কত করে কি বলেছিল, এখানে পড়তে হবে তোকে, কি বলেছিল একটু ওভার টাইমের রেটটা সম্পর্কে বলতে হবে, কি বলেছিল, বলছে নর্মাল ওয়ার্কিং আওয়ার 2000 ঘন্টা বলেছে, বলছে ওভার টাইম ইজ পেড ডবল রেট দেবে, ডবল দেবে, মানে নর্মাল দিনে নর্মাল তো যা রেট হয়, ধর তোকে যদি 1 ঘন্টায় 10 টাকা করে দেয় তাহলে ওভার টাইম হলে তোকে 20 টাকা দেবে, মানে বুঝতে পারলি তো, ধর তুই কোম্পানিতে আমরা মানে ওভার টাইম পড়াবে, মানে থিওরি পড়াবে, পরে ওভার টাইম থিওরি আসছে, ঠিক আছে, ধর একটা কোম্পানিতে কাজ করতে গেলে তোকে বলে 8 ঘন্টা করে কাজ করতে হবে, এবার কোম্পানি বলে না তোমাকে একটু ওভার টাইম করতে হবে, তো তুই তো 10 ঘন্টা কাজ করলি, তাহলে তুই কত ঘন্টা এক্সট্রা কাজ করলি 2 ঘন্টা, ওই 2 ঘন্টার জন্য তোর নর্মাল রেট দেবে প্লাস এক্সট্রা দেবে, বুঝিস কি বললাম, ধর তোকে কোম্পানি থেকে বলেছে তোমার ঘন্টায় 10 টাকা করে তোমার রেট, বলছে ঘন্টায় তোমাকে আমি 10 টাকা করে রেট, ঘন্টায় 10 টাকা করে, কিন্তু তুই ক ঘন্টা এক্সট্রা কাজ করলি 2 ঘন্টা, তো 2 ঘন্টায় এক্সট্রা 10 টাকা করে তো দেবেই, 20 টাকা তো তুই পাবি, প্লাস এক্সট্রা পাবি, বুঝতে পারলি ব্যাপারটা, এক্সট্রা দেবে। নর্মালি তুই কেন ওভার টাইম করবি, আমার 8 ঘন্টা কাজ আমি কেন এক্সট্রা কাজ করবো, এক্সট্রা কাজ করলে এক্সট্রা পেমেন্ট করতে হবে, ঠিক আছে তো, তো ওভার টাইম হলে ডবল রেট দেবে, বলছে ওভার টাইম হচ্ছে ডবল রেট, ওভার টাইম ইজ পেড ডবল রেট অফ নর্মাল ওয়েজেস এন্ড ডিএ। আচ্ছা, তার মানে তুই যেটা বলছিলি এটা করলি, এবার তো করলি, দেখ 15,000 টাকা হয়েছিল তো, এই 15,000 টাকা হয়েছিল, বেসিক আর ডিএ মিলে কত হয়েছে 15,000 টাকা, দেখ তো 15,000 টাকা দেওয়া হয় কত ঘন্টা, এখানে দেখ সুন্দর করে ভালো করে কোশ্চেনটা পড়ো, ওরা কিন্তু রেট বলে দেয়নি, দেখ এখানে বলেছে ওভার টাইম দেবে ডবল রেট, কিন্তু রেটটা কত, রেটটা কত, ডবল রেট মানলাম, আগে জানতে হবে রেট কত, নর্মাল রেট কি চলছে, তো নর্মাল রেট কি চলছে দেখ, তুই যদি ভাবিস 10,000 টাকা 2,000 ঘন্টায় 10,000 টাকা দেয়, তাহলে 1 ঘন্টা কত দেয় হিসাব কর, 7.5 1 ঘন্টা কত দিচ্ছে 10,000 কে 2,000, আর তুই তো পুরোটা বললি 5 টাকা, এখানে জাস্ট লিখছি 5 টাকা, বুঝতে পারলি তো, তারপর আগেরটা যেমন রেট বলেছিল না, আগের অঙ্কটা রেট বলেছিল, আগের অঙ্কটা কি বলেছিল, আগের অঙ্কটা প্রতি মাসে 1000 করে বলে দিচ্ছিল, এখানে প্রতি মাসে বলছে, ঠিক আছে তো, তারপরে কি বলতে পারলি 2000 ঘন্টায় 10,000 টাকা দেয়, তাহলে 1 ঘন্টায় কত 5 টাকা, এবার ডিএ 2000 ঘন্টায় 5,000 টাকা দেয়, 1 ঘন্টায় কত দেয় 2.5 টাকা, তাহলে টোটাল কত দিল বেসিক আর ডিএ মিলে 1 ঘন্টায় 7.5 টাকা। এবার ওরা কি বলছে, এবার লাইনটা পর কি বলতে চাইছে, ওরা বলেছে যে তোমাকে ওভার টাইম দেওয়া হবে ডবল রেট, কার উপর ডবল রেট, নর্মাল ওয়েজেস আর ডিএ, নর্মাল ওয়েজেস আর ডিএ মিলে যেটা হবে তার ডবল দেবে, তো নর্মাল ওয়েজেস আর ডিএ মিলে কত হচ্ছে 7.5 টাকা, 7.5 টাকা, তার ডবল দেবে, যেটা হবে তার ডবল দেবে, তাহলে কত হিসাব করে দেখ 150 150 টাকা, বোঝা গেল 150 টাকা, টোটাল হয়ে গেল 15,150 টাকা,
ঠিক আছে, 15,150 টাকা। কি হলো? 15,150 টাকা। 15,150 টাকা লিখলি। এটাকে কি বলা হয়? গ্রস ওয়েজেস। কি বলে এটাকে? কি বলে? গ্রস ওয়েজেস। কি অঙ্কটা কঠিন ছিল? দেখ অঙ্কটা কিছু নেই, একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। মাইনাস করবো কি? ওন কন্ট্রিবিউশন, ওন কন্ট্রিবিউশন, মাইনাস ফর ওন কন্ট্রিবিউশন। 2 কি হবে? 2 প্রভিডেন্ট ফান্ড। কত বলেছিল? প্রভিডেন্ট ফান্ডে কত কন্ট্রিবিউট করেছিল? 8%। বেসিকের উপর 8%, তাহলে 10,000 8% করলে কত হবে? 800 টাকা। আর কি বলেছিল? ওন কন্ট্রিবিউশন টু ইএসআই। কত বলেছিল? এটাও 10,000 উপর কত কন্ট্রিবিউট করেছিল বল? ইএসআই তে 2%। 10,000 2% করলে কত হবে? 200 টাকা। মাইনাস করে দেখ কত বেরোচ্ছে? 14,150। এটাকে বলে নেট ওয়েজেস। এটাই তো বের করতে বলে। দেখ অ্যান্সার মিলে গেছে, দেখ অ্যান্সার তো মিলে গেছে, দেখ তোর অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে তো? জাস্ট একটু ছোট্ট একটা ওয়ার্কিংস করে দে। বেসিক রেট, বেসিক রেটটা ওয়ার্কিংস করে দে। কি করবো বেসিক রেটটা? সিম্পল ব্যাপার। 10,000 যোগ 5,000 ডিভাইডেড বাই 2,000, বুঝতে পারলি তো? এটা হলো 7.5। এই টাইপের অঙ্ক তোকে করে দিলাম কেন? যদি পরীক্ষায় দেয় আমি করে দিলাম। এই সমস্ত অঙ্ক আসার চান্স খুব কম, বাট করে দিলাম, বুঝতে পারলি তো? দুটো অঙ্ক করে দিলাম, পরের দিন একটা অঙ্ক করা হবে। ঠিক আছে, সবাই থাকবে অন্য তো তোকে নিচে এটা পুরো শর্ট হয়েছে। এবার দেখ এরপরে থিওরি চলে আসে। তাহলে এই চ্যাপ্টারের নাম কি লিখেছিল? চ্যাপ্টারের নাম কি লিখেছিল? এমপ্লয়ি কস্ট। তোকে এখন এমপ্লয়ি কস্টই শিখালাম, এখন তোকে এমপ্লয়ি কস্টের অঙ্ক করানো, বুঝলি? এমপ্লয়ি কস্টের অঙ্ক, এগুলোকে এমপ্লয়ি কস্টের অঙ্ক বলা হয়। আচ্ছা, এবার আমি তোকে থিওরি লেখাবো একটা ওভার টাইম, বুঝলি? ওভার টাইমের থিওরি লেখাবো। আইডিয়াল টাইম, আগে আইডিয়াল টাইম লেখাই, তারপর ওভার টাইম। নোট লেখ, তারপর নোট লেখার পর বোঝাবো। লেখ আইডিল টাইম। আইডিল টাইম তোরা বাংলায় পড়েছিলি, আইডিল টাইমকে বাংলায় কি বলেছিলি? অলস সময়, তাই না? অলস সময়। সেই অলস সময়টা লেখাবো, ঠিক আছে তো? লেখ। কি লিখবি? দ্য টাইম ফর হুইচ দ্য এমপ্লয়ার পেজ, দ্য টাইম ফর হুইচ, দ্য টাইম ফর হুইচ দ্য এমপ্লয়ার পেজ, দ্য এমপ্লয়ার পেজ, ঠিক আছে তো? বাট অবটেন নো ডাইরেক্ট বেনিফিট, but obtain no direct benefit, but obtain no direct benefit or for no or for no or for no productive purpose. Full stop. লাইনের মানে বুঝতে পারলি? দেখ লাইনের মানেটা বোঝা। কি বলেছে? আইডিয়াল টাইম মানে অলস সময় বলতে কি বোঝায়? অলস লেখা আছে পুরো? বলবো? তোর কি লেখা বাকি আছে লাইন? আবার বলে দিচ্ছি, দেখ লিখে লিখে নে, যারা লিখতে পারিসনি। দ্য টাইম ফর হুইচ দ্য এমপ্লয়ার পেজ, ঠিক আছে, বাট অবটেন নো ডাইরেক্ট বেনিফিট অর ফর নো প্রোডাক্টিভ পারপাস। মানে কি আইডিয়াল টাইম মানে? কি বললাম তোকে? কি বোঝালাম? ধরে অলস মানে গল্পটা শুনে রাখ, তারপর লেখা পড়বে। ধর একটা কোম্পানিতে একজন এমপ্লয়ার কাজ করতে, মানে একটা এমপ্লয়ি কাজে গেছে বা ওয়ার্কার কাজে ঢুকেছে, ঠিক আছে তো? তো ধর ওকে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হবে, ঠিক আছে? ও 8 ঘন্টা কাজ করতে গেছে। এবার কি হয়েছে? দুপুর 2টো থেকে তোকে সারাক্ষণই কাজ করে টিফিন টাইম দেবে তো? 2টো থেকে 2:30টা অব্দি তোকে টিফিন টাইম দিচ্ছে। তা 30 মিনিট, 30 মিনিট তো কাজ করেনি কোম্পানিতে। তাহলে এই কাজ করেনি, কিন্তু এর জন্য তো কোম্পানি ওকে পেমেন্ট করবে। ওর পেমেন্টে কি কোনো কাট করবে? পেমেন্ট কোনো কাট করবে না, ফুল পেমেন্ট করবে। পুরো 8 তো কোম্পানি 30 মিনিট তো কাজ পেলো না। আর এই যে 30 মিনিট কোম্পানির সময় নষ্ট হলো, এই সময় নষ্টকে বলা হয় আইডিল টাইম। কোম্পানি চাইলেও এই সময়টাকে বাঁচাতে পারে। হবেই এটা, এই ক্ষতিটা হবেই। আরেকটা উদাহরণ দিচ্ছি দেখ। তোরা নাম তো শুনেছিস। যেমন দেখবি বড়, বড় কারখানায় যেইগুলো হয়, দেখবি একটা হাজিরা মানে গেট থাকে না? গেট। দেখবি যেখানে গেট থাকে, যেখানে হাজিরা খাতায় নাম লেখাতে হয়, ওখানে ওর নাম লেখার, ওখান থেকে ওর ফ্যাক্টরিতে যেখানে কাজ হবে সেখানে যেতে 5 মিনিট সময় লাগে।
তাহলে ওই 5 মিনিট যে সময় লাগলো, কোম্পানির 5টা মিনিট সময় নষ্ট হলো কি হলো? 5 মিনিট সময় নষ্ট হলো। এই যে 5 মিনিট সময় নষ্ট হলো, এর জন্য কি কোম্পানি তোর 5 মিনিটের টাকা কাটবে? না। বুঝতে পারছিস তো? এটাও তো আইডিয়াল টাইম। এটাও তো অলস সময়। তুই চাইলে কি এটা কখনো কমাতে পারবি? চেষ্টা করলেও পারবি না। এর জন্য তুই কোনো ব্যবস্থাই গ্রহণ করতে পারবি না। ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াল টাইম। তাই এখানে কি লিখেছে দেখ, আইডিয়াল টাইম বলতে সেই সময়কে বোঝায় দ্যা টাইম ফর হুইচ দ্যা এমপ্লয়ার পেজ। এমপ্লয়ার পে করবে। আচ্ছা, আইডিয়াল টাইমের জন্য এমপ্লয়ার পে করবে কি করবে না? পে করবে। বাট অবটেন নো ডাইরেক্ট বেনিফিট। বাট অবটেন মানে এর জন্য কোম্পানি কোনো রকমের কোনো ডাইরেক্ট বেনিফিট পাবে না, অথবা অর ফর নো প্রোডাক্টিভ পারপাস। আজকে ধর তোর দোকানে একজন কর্মচারীকে রেখেছিস, ঠিক আছে? ধর ওর কাজটা মানলাম, ধর মোটামুটি একটা কাজ, এবার ধর দুপুর 2টো থেকে 3টে অবধি ওকে বলেছিস, যা তুই এই 2টো থেকে 3টে খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নিবি 1 ঘন্টা। এবার ওই 1 ঘন্টার জন্য কি ওর থেকে মাইনা কাটবি? না, মাইনা তো কাটবি না। এটা এর জন্য তোর ক্ষতিও হয়ে গেল তোর। মাইনে কাটবি, এটা তোর আইডিয়াল টাইমের ব্যাপার। তুই চাইলেও এটা করতে পারবি না, এটা হবেই, করতেই হবে তোকে। চল লেখ, নেক্সট লেখ। আইডিয়াল টাইম ক রকমের হয়? 2 রকমের হয়। কি কি বল? আইডিয়াল টাইম 2 রকমের হয় বলেছিলাম, একটা নরমাল, একটা নরমাল, একটা অ্যাবনর্মাল। একটা নরমাল, একটা অ্যাবনর্মাল। এটা লিখবো, প্রথমে লিখবো নরমাল, লিখবো তারপর অ্যাবনর্মাল লিখবো, ঠিক আছে তো? এটা কেন লিখে দিই জানিস? থিওরিটা পরীক্ষায় খুব আসে, কমন থিওরিটা। থিওরিটা বুঝিয়েও দিতে তুই পড়ে ফেলতে পারবি, বুঝতে পারলি তো? থিওরি বেঙ্গলিতে বললে বলবি, নোট আছে, 12 এর নোট করা আছে, দিয়ে দেবো এটা, ঠিক আছে? আর ইংলিশ তো এই বইয়ের মধ্যেই ইংলিশে লেখা আছে, ইংলিশ কিন্তু এই বইয়ের মধ্যেই লেখা আছে। তোরই আসবে একটু। হ্যাঁ, এমনও হতে পারে যে থিওরি করে লিখতে নাও হতে পারে, মানে এই চ্যাপ্টারের থিওরি নাও লিখতে হতে পারে, দেখো অঙ্ক তুই পেয়ে গেলে। ওই যারা অঙ্কে একটু ধর অসুবিধা হবে তাদের থিওরি পড়ে যেতে পারে। লেখ, এ দিয়ে লেখ নর্মাল আইডিয়াল টাইম, লেখ এ দিয়ে লেখ নর্মাল আইডিয়াল টাইম, লেখ টাইম হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড। টাইম which cannot be avoided time which cannot be avoided or reduced। বন্ধ হয়ে গেছে? তাহলে কি লিখলাম? টাইম হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড অর রিডিউসড, ঠিক আছে? অর রিডিউসড ইন দ্য নর্মাল কোর্স অফ বিজনেস, 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 ঠিক আছে তো? ফুল স্টপ। তারপর লিখবো কি? দ্য কস্ট অফ নর্মাল আইডিয়াল টাইম, দ্য কস্ট অফ
the cost of normal idle time should be charged ঠিক আছে, to the cost of production, to the cost of production, to the cost of production। ঠিক আছে, প্যারা চেঞ্জ করলে দুটো পয়েন্ট লিখবো। ফর ডাইরেক্ট ওয়ার্কার্স, ফর ডাইরেক্ট ওয়ার্কার্স for direct workers, ঠিক আছে, for direct workers idle time we, for direct workers idle time for direct workers idle time we increase, we increase idle time we increase the labor rate। কি লিখলাম? আরেকটা পয়েন্ট লিখি তারপর বোঝাচ্ছি। ফর ইনডাইরেক্ট ওয়ার্কার, সেকেন্ড পয়েন্ট লিখ, ফর ইনডাইরেক্ট ওয়ার্কার for indirect workers normal idle time is considered, normal idle time is considered normal idle time is considered for computation of, for computation of for computation of overhead rate, for computation of overhead rate। এবার এটা বলি, কি বলেছি, নর্মাল আইডিল টাইম। নর্মাল আইডিল টাইমকে বাংলায় বলা যায় স্বাভাবিক অলস্যম, ঠিক আছে, স্বাভাবিক অলস্যম, ঠিক আছে। তো তুই চাইলেও, তুই চাইলেও এটাকে এড়াতে পারবি না, ঠিক আছে, তুই চাইলেও এটাকে এড়াতে পারবি, নর্মাল আইডিল টাইম তুই চাইলেও এড়াতে পারবি না, ঠিক আছে। তো কি লিখেছে, টাইম হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড। নর্মাল আইডিয়াল টাইম কাকে বলে? সেই আইডিয়াল টাইমকে তুই নর্মাল আইডিয়াল টাইম বলবি যেই আইডিয়াল টাইমকে, যেই অলস সময়কে তুই অ্যাভয়েড করতে পারবি না, অ্যাভয়েড করতে পারবি না, ঠিক আছে। তো অথবা অর রিডিউস ইন দ্য নর্মাল কোর্স অফ বিজনেস, তুই যে বিজনেস করছিস এই বিজনেসের এইটাই মানে এটাই বিহেভ করে, এটা হবেই, এটা হবেই। রিডিউস ইন দ্য নর্মাল কোর্স অফ বিজনেস দ্য কস্ট অফ নর্মাল আইডিয়াল টাইম শুড বি চার্জ টু দ্য কস্ট অফ প্রোডাকশন। এই নর্মাল আইডিয়াল টাইমের যে খরচাটা, এর যে খরচাটা তুই কিন্তু কস্ট অফ প্রোডাকশন চার্জ করতে পারিস। এটা আমরা, অর্থাৎ এই নর্মাল আইডিয়াল টাইমটা না আমি কাস্টমার থেকে টাকা তুলে নেব। এই যে ধর ৮ ঘন্টা যে সময় নষ্ট করলো, ওয়ার্কার সময় নষ্ট করলো, এই টাকাটা আমরা তুলে নেবো, টাকাটা এই টাকাটা তুলে নেবো, তোমার থেকে টাকাটা তুলে নেবো। তাই বলছে এটা দ্য কস্ট অফ নর্মাল আইডল টাইম শুড বি চার্জ দ্য কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন চার্জ করবে না। এই যে নর্মাল যেটা হয় না, যে স্বাভাবিক অলস সময়, এই অলস সময়ের জন্য আমাদের ক্ষতিটা হলো, এই সেই ক্ষতিটা মালিক কার থেকে তুলে নেবে? কাস্টমার থেকে তুলে নিতে পারবো। কিন্তু অস্বাভাবিক অলস করে না। স্বাভাবিক অলস সময়ের টাকাটাই কিন্তু কাস্টমার থেকে তুলতে পারে। বলছে ফর ডাইরেক্ট ওয়ার্কার আইডল টাইম উই ইনক্রিজ দ্য লেবার রেট। তাহলে কি বলেছে এখানে? ফর ডাইরেক্ট ওয়ার্কার আইডল টাইম উই ইনক্রিজ, ঠিক আছে, দ্য লেবার রেট। আইডল টাইমটা কি করে? লেবার রেটটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। আইডল টাইম আমাকে কি করে দেয়? অলস সময়টা কি করে? ফর ডাইরেক্ট ওয়ার্কার আইডল টাইম আমাকে লেবার রেটটা বাড়িয়ে দেয়, লেবার রেটটা মানে খরচা বাড়িয়ে দেয়, লেবার রেট খরচাটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এমনি তুই একটা এক্সাম্পল দিতে পারিস, যেমন আগে যে একটা অঙ্ক করলাম একটা এক্সাম্পল দিতে পারিস, একটা এক্সাম্পল যে কোনো একটা, যেমন আগে একটা করলাম লেবার কস্ট কত, 52 টাকা, ধর 52 টাকা, আর ওয়ার্কার ছিল ধর ইয়ে কত ছিল, আওয়ার কত ছিল, ধর সাপোজ ধর 10,000 কর, তাহলে কত হলো? এখানে কোনো রকম কোনো আইডেন্টি টাইম ছিল না, কোনো রকম কোনো আইডেন্টি, 52,000 10,000 দিয়ে ভাগ করলে কত ছিল? এবার ধর কি হচ্ছে,
ধর আইডিয়াল টাইম আছে, ধর 500 1000 আইডিয়াল টাইম আছে, তাহলে কত হলো? 9000। কত দিয়ে ভাগ করে কত হচ্ছে? 52,000 কে 9000 দিয়ে ভাগ কর। 5.7। তাহলে কি বলতে হবে? 7 বা 7 8 যাই বল। তার মানে যখন তোর আইডিয়াল টাইম নেই তখন কত হলো? 5.2। আর যখনই আইডিয়াল টাইম হলো তখন লেবার কস্টটা বেড়ে গেল, খরচা বেড়ে গেল। এখানে কি লিখেছে? লাইনটা লিখা আছে বলছে ফর ডাইরেক্ট ওয়ার্কার আইডিয়াল টাইম উই ইনক্রিজ লেবার রেট। লেবার রেটকে বাড়িয়ে দেয়। আইডিয়াল টাইম কি করে? লেবার রেটকে বাড়িয়ে দেয়। লেবার রেটকে বাড়িয়ে দিল, আইডিয়াল টাইম লেবার রেটকে বাড়িয়ে দিল। নেক্সট কি বলছে? ফর ইনডাইরেক্ট ওয়ার্কার নর্মাল আইডিয়াল টাইম ইজ কনসিডার ফর কম্প্রিহেশন অফ ওভারহেড রেট। তার মানে দুটো ওয়ার্কার ছিল, একটা ডাইরেক্ট ওয়ার্কার, ডাইরেক্ট ওয়ার্কারের যে আইডিয়াল টাইম, ঠিক আছে, সেটা কি করছে? ডাইরেক্ট ওয়ার্কার যদি ইনডাইরেক্ট ওয়ার্কারের যদি আইডিয়াল টাইম হয় সেটা হচ্ছে কি? ওভারহেড 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 ক্যালকুলেট করতে লাগবে। ওভারহেড ক্যালকুলেট, এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে, থিওরি লেখার সময় এটা লিখতে হবে। তোকে দেখতে হবে আইডিয়াল টাইমটা কার বলেছে, ডাইরেক্ট ওয়ার্কার না ইনডাইরেক্ট ওয়ার্কার। ডাইরেক্ট ওয়ার্কার হলে তো তোর ওটা তো কস্ট অফ প্রোডাকশনের পার্ট, ঠিক আছে। আর হচ্ছে তোর ইনডাইরেক্ট ওয়ার্কারের আইডিয়াল টাইমটা হলে এটা কি? ওভারহেড রেট। ওভারহেড রেট। নেক্সট লিখবি কারণ। এইগুলো কেন হয়, কেন দেখা যায়, কারণটা, কারণটা কেন দেখা যায় নর্মাল আইডিয়াল টাইম কেন হয়? কারণগুলো অলরেডি বলে দিয়েছি। প্রথমে লিখ, 4টে পয়েন্ট লিখ। লিখ দ্য টাইম লস বিটুইন, 1 নম্বর লিখ দ্য টাইম লস বিটুইন, দ্য টাইম লস, the time lost between factory gate and the place of work. Factory gate and place of work. তাহলে কি লিখলাম? এটার পয়েন্টের মানে বোঝ, কি বলেছে? টাইম লস। আমি প্রথমেই বোঝালাম তোর যেখানে তোর কাজ হবে আর যেখানে ফ্যাক্টরি থাকবে দুটোর মধ্যে একটা বেশ ভালো দূরত্ব আছে, যেতে 5 মিনিট লাগবে। এর জন্য কিন্তু কোম্পানির টাইম নষ্ট হয়। এটা কিন্তু এক ধরনের নর্মাল আইডিয়াল টাইম, ঠিক আছে। 2 নম্বর, 2 নম্বর লেখ দ্য ইন্টারভ্যাল বিটুইন ওয়ান জব and another. Like the interval between one job and another. One job and another মানে একটা জব থেকে একটা জবে যেতে, একটা জব থেকে আর একটা জবে যেতে একটা সময় নষ্ট হয়। কোম্পানি বললো তুমি এই জবে কাজ করছো, এই জব থেকে তুমি ওই জবে চলে যাবে, ওই একটা সময় নষ্ট হল, তাই তো? এটাও কিন্তু নর্মাল আইডিয়াল টাইম, ঠিক আছে। 3 নম্বর লেখ, 3 নম্বর পয়েন্ট লেখ। লেখ দ্য সেটিং আপ টাইম, দ্য সেটিং আপ টাইম, the setting up time for the machine, for the machine. তো মেশিনের বলছে সেটিং আপ টাইম, মেশিনটা সেট করতে গেলে একটা টাইম নষ্ট হয়, মেশিনটা সেট করতে টাইম নষ্ট হয়, এটাও একটা নর্মাল আইডিয়াল টাইমের মধ্যে পড়ে। লাস্ট পয়েন্ট যেটা আমি বারবার উদাহরণ দিই, নর্মাল রেস্ট টাইম, নর্মাল রেস্ট টাইম কমা ব্রেক, ব্রেক, লাঞ্চ। হয়ে গেল, কাজগুলো হয়ে গেল। নর্মাল আইডিয়াল টাইম লেখা। এবার হচ্ছে অ্যাবনর্মাল আইডিয়াল টাইম। হেডিং দিলে অ্যাবনর্মাল আইডিয়াল টাইম। কি লিখবি? ইট অ্যারাইজেস, like it arises on account of abnormal causes, on account of abnormal causes and should be charged and should be charged to costing profit and loss account.
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে কি লিখেছে লাইনটার মানে? দেখ এই লাইনটার মানে কি লিখেছে? অ্যাবনর্মাল আইডিয়াল টাইম। অ্যাবনর্মাল আইডিয়াল টাইম যদি অ্যাবনর্মাল, দেখ স্বাভাবিক কারণে যে সমস্ত টাইম নষ্ট হয় তাকে বলা হয় নর্মাল আইডিয়াল টাইম। স্বাভাবিক কারণে সবার সঙ্গে ঘটে। আর অ্যাবনর্মাল যেটা সবার সঙ্গে ঘটে না, ঠিক আছে? অ্যাবনর্মাল আইডিয়াল টাইম যেমন আমি তোকে উদাহরণ দেবো, যেমন কারখানায় লক আউট হওয়া। কারখানায় লক আউট হয়, বুঝলি তো? এটা হচ্ছে অ্যাবনর্মাল আইডিয়াল টাইম উদাহরণ বলতে পারিস, ঠিক আছে? আর এই যে অ্যাবনর্মাল আইডিয়াল টাইম কোথায় চার্জ করা হয়? কস্টিং পিএল লিখতে হবে, কিন্তু কস্টিং পিএল এ চার্জ করা হয় অ্যাবনর্মাল আইডিয়াল টাইম। প্রসেস গুলো লিখো। লেখ প্রথম পয়েন্ট, লেখ 1 নম্বর দিয়ে লেখ পাওয়ার ফেলিওর। ঠিক আছে? ব্রেকডাউন অফ মেশিন। 2 নম্বর লেখ নন অ্যাভেলেবিলিটি অফ র ম্যাটেরিয়ালস। নন অ্যাভেলেবিলিটি অফ র ম্যাটেরিয়ালস, কমা স্ট্রাইক। ঠিক আছে? লক আউট। ঠিক আছে? তারপর হচ্ছে ফায়ার, ফ্লাড, এই সমস্ত কারণ। তাহলে কি বলেছে? কারণটা কি বলেছে? যে পাওয়ার ফেল হতে পারে, পাওয়ার ফেল হতে পারে, বুঝিস তো? তারপর হচ্ছে ব্রেকডাউন, মেশিন ব্রেকডাউন চললো, ঠিক আছে? এই সমস্ত কারণে অ্যাবনর্মাল আইডেন্টি। আর কি বলছে? নন এবিলিটি অফ র মেটেরিয়াল, র মেটেরিয়াল তোর এভেলেবেল নেই, ঠিক আছে? তারপর হচ্ছে স্ট্রাইক হতে গেল, লক আউট হলো, ঠিক আছে? তারপরে ফায়ার, ফ্লাড, এই সমস্ত কারণগুলো হচ্ছে সব অ্যাবনর্মাল আইডেন্টি টাইমের কজ। হয়ে গেল? এটা হচ্ছে আইডিয়াল টাইম বুঝে গেলাম। এবার হচ্ছে চলে আয় ওভার টাইম। এবার চলে আয় ওভার টাইম বলে নেক্সট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট চলে আয় ওভার টাইম। লেখ ওভার টাইম। ওভারটাইম, ওভারটাইম কি? ওভারটাইম সম্বন্ধে আইডিয়া আছে, যেটা বললাম, ধর কোম্পানিতে তোর 8 ঘন্টা করে পার ডে ওয়ার্কারদের 8 ঘন্টা করে কাজ হয়, ঠিক আছে? 8 ঘন্টা করে কাজ। এইবার যদি তুই 9 ঘন্টা বা 10 ঘন্টা তোকে কোনো কারণে বাধ্যতামূলক তোকে কাজ করতে হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টা যে অতিরিক্ত কাজ করলি, মানে নরমাল টাইমের চেয়েও যদি এক্সট্রা কাজ করিস, তাকে বলে ওভারটাইম। তাকে ওভারটাইম বলে। সেই ওভারটাইমটাই তোকে লেখা হবে। লেখ। কি লিখবি? ওয়ার্ক ডান বিয়ন্ড নরমাল ওয়ার্কিং আওয়ার। লেখ ওয়ার্ক ডান বিয়ন্ড নরমাল ওয়ার্কিং আওয়ার। মানে নরমাল ওয়ার্কিং আওয়ারের চেয়েও যদি এক্সট্রা কাজ করিস, নরমাল ওয়ার্কিং তোর যে নরমাল কাজ করার কথা, নরমাল যে ওয়ার্কিং তোর আওয়ার আছে, কিন্তু অতিরিক্ত কাজ করতে হয়, সেটাই হচ্ছে ওভার টাইম। ঠিক আছে? ওভার টাইম। এবার দেখ কি লিখবো? লেখ ওভার টাইম পেমেন্ট। যে লেখ ওভার টাইম পেমেন্ট, ওপি। ওভার টাইম পেমেন্ট ইকুয়াল ইকুয়াল কি লিখবো? ওভার টাইম পেমেন্ট ওয়েজেস পেড ফর ওভার টাইম অ্যাট নর্মাল রেট। ওয়েজেস পেড ফর ওভার টাইম, wages paid for overtime at normal rate plus premium payment for overtime plus premium payment for overtime। ব্যাপারটা বোঝাচ্ছি, দেখ কিছুক্ষণ আগে বুঝিয়েছিলাম, এটা লিখে নিস, লিখে নিস, বোঝাচ্ছি। ওভার টাইম থেকে কি বোঝালাম? ওভার টাইম জিনিসটা কি বললাম? যে নরমাল ওয়ার্কিং আওয়ারের চেয়ে তুই এক্সট্রা কাজ করিস, নরমাল ওয়ার্কিং আওয়ারের চেয়ে যদি এক্সট্রা কাজ করিস, তাকে তো ওভার টাইম বলে। আর ওভার টাইম পেমেন্টটা কি করে বের করতে হবে? সাপোজ ধর তোকে বলছে তোমাকে প্রতি ঘন্টায় 10 টাকা করে দেবো। কি দেবে? প্রতি ঘন্টায় 10 টাকা করে, 10 টাকা করে দেবে, 10 টাকা করে দেবে, 10 দেবে। এটা টুকটাক বোঝাচ্ছি।
10 টাকা দেবে পার আওয়ার। ঠিক আছে তো? এবার তোর এক দিন কাজ করার কত করা? এটা হচ্ছে নরমাল, শর্টে লিখলাম নরমাল ওয়ার্কিং আওয়ার, প্রতিদিন 8 ঘন্টা করে নরমাল ওয়ার্কিং। ঠিক আছে? কিন্তু কোনো কারণবশত তোকে 10 ঘন্টা কাজ করতে হয়েছে, 10 ঘন্টা কাজ করতে হয়েছে। তার মধ্যে 8 ঘন্টা আর 2 ঘন্টা, বুঝতে পারলি 8 ঘন্টা আর 2 ঘন্টা জিনিসটা কি? 8 ঘন্টাটা এটা হচ্ছে নরমাল ওয়ার্কিং আওয়ার। আর 2 ঘন্টা থেকে 1 ঘন্টা এক্সট্রা ওয়ার্ক করবে। তাহলে তুই এক্সট্রা ওয়ার্ক করলে তোকে কি করবে? এক্সট্রা পেমেন্ট করবে। এক্সট্রা ওয়ার্ক, এক্সট্রা পেমেন্ট, এক্সট্রা কাজ, এক্সট্রা পেমেন্ট। এক্সট্রা পেমেন্টটাকে কি বলা হয়? Overtime. এটাই হচ্ছে ওভারটাইম। এবার তোকে বলেছে তুমি যদি ওভারটাইম করো তোমাকে 15 টাকা করে দেবে। ওভারটাইম করলে তোমাকে 15 টাকা। আর নরমালে কত দেবে? নরমাল ওয়ার্কিং আওয়ারে 10 টাকা। তাহলে এখানে তুই কত পেলি? স্যার 8 ইনটু 10 মানে 80 টাকা পেলি, হ্যাঁ কি না? এখানে কত দেবে? এখানে ভালো করে বল। তুই বলবি স্যার এখানে বল, হিসাব করে বল কত হচ্ছে? এখানে কত টাকা দেবে? কি হবে? না, না, একটা মনে হয় এখানে কত টাকা দেবে? তাহলে তুই হিসাব করে বল এখানে কত দেওয়া উচিত? 15 into 2 2 একদম ঠিক 30 টাকা। 30 টাকা দেবে। কিন্তু 30 টাকার ব্রেক 30 টাকা ব্রেক করে দেবে। 10 আর কত? 10 আর এটাই তোকে তখন ১ম এ বলেছে। এই কথাটাই বলেছে। এই যে 15 টাকা ওভারটাইমের সময় ওভারটাইম তোকে দেবে 15 টাকা করে। তা 15 টাকার মধ্যে তো 10 টাকা তো নরমাল, 10 ঘন্টা 10 টাকা করে যেতে দেয়। তাহলে 10 টাকা করে দেবে মানে 2 ঘন্টা ইনটু 10 মানে 20 টাকা পেলে। আর এখানে 2 ঘন্টা 5 টাকা। এক্সট্রা 5 টাকা পেলি, ওটা হচ্ছে প্রিমিয়াম, ওভারটাইম প্রিমিয়াম। 10 তাহলে 30 টাকা বলতে পারলি কি করে 30 টাকা হলো? এটা হচ্ছে বোঝানো। এখানে এটাই লিখেছে, দেখ এখানে কি লিখেছে? ওভারটাইম পেমেন্ট কেমন হবে? ওয়েজেস পেড ফর ওভারটাইম এট নরমাল রেট মানে 10 টাকা। আর প্রিমিয়াম পেমেন্ট ফর ওভারটাইম 5 টাকা। 10 প্লাস 5 বোঝা গেল গল্পটা? এটা তো বোঝালাম, এটা বুঝে দিচ্ছি, এবার বোঝানোর জন্যই আমি তোকে বললাম। প্রথমে আমি এটাই বোঝাচ্ছিলাম। এবার লেখ ওভারটাইম হলো, ওভারটাইম পেমেন্ট হলো। এবার লিখো ওভারটাইম প্রিমিয়াম। লেখ এবার ওভারটাইম প্রিমিয়াম লেখ। এবার লেখ ওভারটাইম প্রিমিয়াম। এই জিনিসটা কি লেখ? দ্য এক্সট্রা অ্যামাউন্ট পেড। দ্য এক্সট্রা অ্যামাউন্ট পেড অলরেডি বুঝালাম এটা। দ্য এক্সট্রা অ্যামাউন্ট পেড, the extra amount paid over the normal rate. কি লিখলাম? এক্সট্রা অ্যামাউন্ট পেড ওভার দ্য নর্মাল রেট মানে নর্মাল রেট বলছে এক্সট্রা অ্যামাউন্ট পে করবে ওভার দ্য নর্মাল রেট। নর্মাল রেট 10 টাকা, কিন্তু তোকে 15 টাকা দিচ্ছে। কত টাকা এক্সট্রা পেমেন্ট করছে? 10 টাকা। ওটাই হচ্ছে ওভার টাইম প্রিমিয়াম। এবার লেখ নেক্সট, লেখ কজেস অফ ওভার টাইম। লেখ কজেস অফ ওভার টাইম, causes of overtime, causes of overtime and treatment of overtime premium. And treatment of overtime premium and treatment of overtime premium in cost accounting. ঠিক আছে? তাহলে কি লিখলাম? ওভারটাইমের কারণ, ওভারটাইমের কারণ মানে তোকে তো বলবে ওভারটাইম। একটা কোম্পানি ওভারটাইম কেন দিচ্ছে? আচ্ছা, কোনো কোম্পানি ওভারটাইম ওয়ার্কারদের দিয়ে ওভারটাইম করাবে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ না থাকলে কেন? আচ্ছা বল দেখি, একটা কোম্পানি ওয়ার্কারদের দিয়ে কেন ওভারটাইম করে? অতিরিক্ত কাজের চাপ থাকে। অতিরিক্ত কাজের চাপ। হ্যাঁ বল। ডিমান্ড থাকে। ডিমান্ড ও বলে একটা ডিমান্ড থাকলে, তুই বললি অতিরিক্ত কাজের চাপ থাকলে, বা কখনো কখনো কাস্টমার বললো যে আমাকে তাড়াতাড়ি আর্জেন্সি আছে, আর্জেন্সি আছে, তখন ওভারটাইম দিতে পারে। এবার এই ওভারটাইম বিভিন্ন কারণ হয় তো। এবার ওই পার্টিকুলার এই কারণের ট্রিটমেন্ট কি হবে? এই কারণের ট্রিটমেন্টটা কি হবে?
সেটা বলছি, ঠিক আছে? লেখ, এটা দাগ কাটা হয়, তাহলে সুবিধা হবে। লেখ কজেস, লেখ কজেস অফ ওভারটাইম, মানে ওভারটাইমের কারণ। কি লিখলাম? কজেস অফ ওভারটাইম, ওভারটাইমের কারণ, ঠিক আছে? কি লিখলাম? ওভারটাইমের কারণগুলো লিখবো, ঠিক আছে? আর এখানে লিখবো কি ট্রিটমেন্ট অফ ওভারটাইম প্রিমিয়াম। এই ট্রিটমেন্ট কি করে? ট্রিটমেন্ট অফ ওভারটাইম প্রিমিয়াম, লিখলাম ট্রিটমেন্ট অফ ওভারটাইম প্রিমিয়াম, ঠিক আছে? চারটে কারণ লিখবো, হ্যাঁ? প্রথম কারণ, 1 নম্বর কারণ লিখ, কি লিখবো? ডিউ টু পার্মানেন্ট শর্টেজ অফ লেবার। লিখলাম প্রথম পয়েন্ট, ডিউ টু পার্মানেন্ট শর্টেজ অফ লেবার। লাইনের মানে বলতে পারলি তো? ডিউ টু, দেখ তোরা তো কারণগুলো বললি, এবার দেখা গেল ধর আজকে তার কোম্পানিতে, শুনছিস তো, আমার কাজের জন্য ধর আমার 100 জন ওয়ার্কার দরকার, কিন্তু আমার কাছে 90 জন ওয়ার্কার আছে, শুনছিস তো? একটা কাজের জন্য তোর কোম্পানিতে 100 জন ওয়ার্কার দরকার, 100 জন ওয়ার্কার দরকার, কিন্তু ওয়ার্কার কত জন? 90 জন। তাহলে 10 জন তো শর্ট পড়লো। তাহলে 10 জন শর্ট পড়লো, তাহলে ওই কাজটা, যে কাজটা 100 জন করা উচিত, 100 জনের কাজ, সেই কাজটা এখন 90 জনকে করাতে হবে। তাহলে কি ওদেরকে অনেক এক্সট্রা কাজ করতে হবে, যা কাজ করার মধ্যে এক্সট্রা কাজ করতে হবে, তো 10 জনের কাজ ওদের টানতে হবে পুরো। তাহলে এটা কি? এটাও তো একটা কারণ ওভারটাইম, বুঝতে পারলি? এটা একটা কারণ। কি দেখতে পারলি? ডিউ টু পার্মানেন্ট শর্টেজ অফ লেবার। তাহলে এর ট্রিটমেন্টটা কি হবে? লেখ, ইউজ ইনফ্লেটেড রেট, ইউজ ইনফ্লেটেড রেট, ইউজ ইনফ্লেটেড রেট, ঠিক ব্যাকেটে লেখ, ব্যাকেটে লেখ পার্ট অফ ডাইরেক্ট ওয়েজ, এটা ডাইরেক্ট ওয়েজেসের পার্ট, এটা ডাইরেক্ট ওয়েজেসের পার্ট, পার্ট অফ ডাইরেক্ট ওয়েজেস। এবার একটু নিচে লিখে রাখ ইনফ্লেটেড রেট কি করে বের করতে হয়। এখানে লিখে রাখ ইনফ্লেটেড রেট কি করে বের করতে হয়। এইটুকু জায়গা ছাড়লেই হবে। ইনফ্লেটেড রেট কি করে বের করতে হয়? ইনফ্লেটেড রেট, টোটাল ওয়েজেস ইনক্লুডিং, টোটাল ওয়েজেস ইনক্লুডিং ওভারটাইম প্রিমিয়াম। টোটাল ওয়েজেস ইনক্লুডিং ওভারটাইম প্রিমিয়াম ডিভাইড বাই আওয়ার্স ওয়ার্ক। এটা হচ্ছে ইনফ্লেটেড। তাহলে ইনফ্লেটেড কি করে বুঝতে পারলি? ওই যে টোটাল ওভারটাইম সমেত যে টোটাল ওয়েজেস দেওয়া হচ্ছে, ঠিক আছে, এর সঙ্গে আওয়ার্স, এটা হচ্ছে ইনফ্লেটেড রেট হয়ে গেল। তার আগে রেট ছিল 10 টাকা, আগে তো 10 টাকা রেট ছিল, এখন টোটাল যে করলি, টোটাল ওয়েজেস মানে কি? ওভারটাইম নিলে টোটাল ওয়েজেস, ঠিক আছে? এটাকে তুই লেবার আওয়ার দিয়ে ভাগ করে দিই, যেটা বেরোবে তাকে বলে ইনফ্লেটেড। তাহলে এখানে কি বলেছে? এখানে ইনফ্লেটেড রেট হবে যদি পার্মানেন্ট শর্টেজ অফ লেবার হয়। ইনফ্লেটেড রেট, ইনফ্লেটেড মানে যদি নর্মাল ওয়েজেস দিলে ওরা কাজ করবে, ওদেরকে প্রিমিয়াম দিতে হবে, প্রিমিয়াম দিতে হবে, তাই বলছে ইউজ ইনফ্লেটেড রেট। আর এটা হচ্ছে পার্ট অফ ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেসের পার্ট। নেক্সট, লাইক টু মিট রিকোয়ারমেন্ট অফ প্রোডাকশন, 2 নম্বর পয়েন্ট, মিট রিকোয়ারমেন্ট অফ প্রোডাকশন, লাইক টু মিট, 2 নম্বর দিয়ে লাইক টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ প্রোডাকশন, দ্য রিকোয়ারমেন্ট অফ প্রোডাকশন। তার মানে বুঝতে পেরেছিস তো? এটা কি লিখেছে? এটা বলেছিস, এটা তুই বলেছিস, এটা তোরা বলেছিস। কারণ টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ প্রোডাকশন, মানে প্রোডাকশন দরকার, রিকোয়ারমেন্ট আছে, অনেক প্রোডাকশন, মানে আমার প্রোডাক্ট আরো দরকার, রিকোয়ারমেন্ট আছে। তো তখন আমার যদি এখন খুব অর্ডার থাকে,
এখন যদি আমার খুব অর্ডার থাকে তাহলে আমার কি লাগবে, আমার লেবার লাগবে, প্রচুর লেবার লাগবে, ঠিক আছে, বা লেবার যা আছে তাদেরকে যেমন বেশি কাজ করা দাও, ঠিক আছে, তো ওভার টাইম দরকার আছে। তো বলছে কি টু মিট রিকোয়ারমেন্ট অফ প্রোডাকশন, তাহলে কি লিখবো, ট্রান্সফার প্রিমিয়াম টু ওভারহেড প্রোডাকশন, কি লিখবো, ট্রিটমেন্ট, ট্রান্সফার প্রিমিয়াম টু ওভারহেড প্রোডাকশন। তাহলে বলছে টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ প্রোডাকশন, প্রোডাকশন রিকোয়ারমেন্ট থাকে তখন কি ট্রান্সফার প্রিমিয়াম, তো এই যে প্রিমিয়ামটা আছে তো ওভারহেড প্রোডাকশনে চলে যাবে, ওভারহেড প্রোডাকশনে চলে যাবে। 3 নম্বর পয়েন্ট, at request of customer due to urgency of work, at request of customer at request of customer due to urgency of work, due to urgency of work, due to urgency of work, তাহলে এই লাইনের মানে কি বলেছে, at request of customer, কাস্টমার রিকোয়েস্ট করেছে আমার খুব কাজের, আমার খুব আর্জেন্ট আছে, মালটা তাড়াতাড়ি তৈরি করে দাও, ঠিক আছে, তখনও তো তোর ওভার টাইম হবে, ওয়ার্কারদের কাজ করতে হবে ওভার টাইম। বলছে চার্জ প্রিমিয়াম, চার্জ প্রিমিয়াম directly to job, directly to job, that is recovered from customer, That is recover from customer, কাস্টমারদের আর্জেন্ট আছে তাতে দিতে হবে, তাহলে টাকাটা কার থেকে তুলবো, কাস্টমার থেকেই তুলবো টাকাটা। লাস্ট পয়েন্ট, ডিউ টু অ্যাবনর্মাল রিজন, ডিউ টু অ্যাবনর্মাল রিজন, এটা কি হবে, ট্রান্সফার প্রিমিয়াম টু কস্টিং পিরিয়ড, ট্রান্সফার প্রিমিয়াম টু কস্টিং পিরিয়ড, costing পিএল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আর যে অঙ্কটা করাবো, লাইটটা ধরে রাখবে না, এসিটা বন্ধ করে নিতে হবে। ফ্যান চালিয়ে তো না, এসিটা বন্ধ করলে ফ্যানটা চালাচ্ছি, চালাতেই হচ্ছে। এখন 74 নম্বর কথা, 74 নম্বর কথা 7 নম্বর অঙ্কটা করো, 74 নম্বর কথা 7 নম্বর অঙ্কটা করো। পেজ নাম্বার 74, 74 নম্বর পাতার কত নম্বর অঙ্কটা করাবো, 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর। কি বলছে দেখ, কোশ্চেনটা ভালো করে পড়, এই এটা এন্ড ওভার টাইমের অঙ্ক, ঠিক আছে তো, বলছে
ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট আন্ডার অ্যাভারেজ ওয়েজ রেট। কি বের করতে বলেছে? অ্যাভারেজ ওয়েজ রেট বের করতে বলেছে। দ্য লেবার কস্ট চার্জেবল টু জব নাম্বার এ হুইচ কমপ্লিটেড ইন 2015। বলছে কি বেসিক ওয়েজ রেট বলেছে 2 টাকা পার আওয়ার এন্ড ওভার টাইম রেটস আর অ্যাজ ফলোজ। বেসিক রেট বলে 2 টাকা করে, ওভার টাইম রেট গুলো নিচে বলে দিয়েছে। কি বলছে? বিফোর এন্ড আফটার ওয়ার্কিং আওয়ার। তোর যে ওয়ার্কিং আওয়ার আছে তারপরে যদি কাজ করিস আর তার আগে যদি কাজ করিস, শুনলি কি বললাম? ওয়ার্কিং আওয়ারের পরে কাজ করলে কি হবে আর আগে কাজ করলে কি হবে? রেট কি দেবে? পরে বা আগে কাজ করলে তোকে নর্মাল যা রেট আছে তার 150% দেবে। মানে কত? 2 টাকা 150% বলে কত? 3 টাকা দেবে। আচ্ছা, সানডে আর হলিডে কাজ করলে কি হবে? ছুটির দিন 200% দেবে। 2 টাকা 200% 4 টাকা দেবে। ঠিক আছে তো? এবার দেখ, ডিউরিং দ্য ইয়ার তুই কাজ মানে ওয়ার্কাররা কোম্পানি কি কাজ করেছে? নর্মাল টাইম, ভালো করে দেখ, নর্মাল টাইম কাজ করলে কত দেবে? 2 টাকা করে দেবে, হ্যাঁ কি না? বিফোর এন্ড আফটার করলে কত দেবে? 3 টাকা দেবে, হ্যাঁ কি না? আর ওভার টাইম করলে কত? এই সানডে হলিডে করলে 4 টাকা দেবে। কত হচ্ছে হিসাব করে দেখ। এটা হচ্ছে 4 লাখ, এটা হচ্ছে 90,000, আর এটা কত হচ্ছে বল? 80,000। কত হচ্ছে যোগ করে? 4,90,000 আর 80 মানে কত হচ্ছে? 5,30,000, 5,70,000। কত? 5,70,000। তো 5,70,000 কে মানে 2.5 লাখ ঘন্টায় 5,70,000 টাকা খরচা হচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত? কত হচ্ছে? 5,70,000 এই তো 5,70,000 বাই 2.5 লাখ, 2 টাকা 28। 2 টাকা 28। দেখ অ্যান্সার 2 টাকা 28 হয়, দেখিস? বুঝলি? এটা হচ্ছে এভারেজ রেট, এটাকে বলে এভারেজ রেট। ঠিক আছে? এবার কি বলেছে দেখ, এবার কি বলেছে? এবার সিম্পল বলেছে। এবার বলেছে ধর নরমাল টাইম। এই যে বলেছে যে ফর জব এ 3,500 ঘন্টা, মানে একটা জবে 3,500 ঘন্টা কাজ হচ্ছে। নরমাল টাইম লাগে 3,000 ঘন্টা, বিফোর এন্ড আফটার ওয়ার্কিং আওয়ার লাগে 300 ঘন্টা, আর সানডে আর হলিডে লাগে 200 ঘন্টা। তাহলে নরমাল জিনিস হবে, এটা করে দেবো এটা। তাহলে আমাদের কত? 3,500 ঘন্টা, 3,500 কে 2.5 টাকা, 2 টাকা 28 দিয়ে গুণ কর। 7,980, ব্যাস হয়ে গেল। এই অঙ্কটা করো। অঙ্কটা আরম্ভ করি। যেটা লিখে লিখে করলাম ওটাই লিখবো এখন, হ্যাঁ? মানে ওখানে লিখে দিলাম। লেখ, প্রথমে লেখ, না না ছক না, লেখ বেসিক, লেখ বেসিক ওয়েজ রেট কত বলেছিল অঙ্কে? ₹2 পার আওয়ার। বেসিক ওয়েজ রেট বলেছিল কত? ₹2 পার আওয়ার। তারপর কি লিখবি? বিফোর, এরকম করে লাস্ট, হ্যাঁ লাস্ট, লেখ বিফোর অর আফটার, লেখ বিফোর অর আফটার, লেখ বিফোর অর আফটার ওয়ার্কিং আওয়ার, বিফোর অর আফটার ওয়ার্কিং আওয়ার। কত হবে মাত্র বললাম বল? 2 টাকা ছিল, 150% দেবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 3 টাকা, 3 টাকা পার আওয়ার। আর কি ছিল বল? সানডে অ্যান্ড হলিডে। 2 টাকা, তার উপর কত দেবে? 200%, কত হচ্ছে? 4 টাকা, 4 টাকা পার আওয়ার। ঠিক আছে? কত হলো? 2 টাকা, 3 টাকা, 4 টাকা, তো হয়ে গেল। কিন্তু আমাকে বের করতে কি বলেছিল? এভারেজ ওয়েজ রেট। লেখ এভারেজ ওয়েজ রেট। স্টেটমেন্ট শোয়িং statement showing average wage rate. Aadhaar card.
তাহলে কি লিখবো প্রথমে? কি ছিল? প্রথমে কি লেখা ছিল? নর্মাল টাইম, তাই তো? নর্মাল টাইম। প্রথম পরে কি লিখবো? নর্মাল টাইম। আচ্ছা বল, কোশ্চেন করে বল, নর্মাল টাইম কত বলেছিল? নর্মাল টাইম কত বলেছিল? নর্মাল টাইম 2 লাখ ঘন্টা। তো প্রথম করে লেখ 2 লাখ ঘন্টা। তিনখানা দেওয়া হবে। হ্যাঁ, তিনখানা, 2 লাখ ঘন্টা, ঠিক আছে। আর এটা হচ্ছে রেট, এই ঘরে লিখবো রেট, এই ঘরে লিখবো অ্যামাউন্ট, আর এই ঘরে লিখবো আওয়ার্স। কোশ্চেনে বলে দিয়েছিল কি, তুই তোকে তো শেখালাম না, তোকে কত নর্মাল টাইম কত বলেছিল কোশ্চেনে? 2 লাখ ঘন্টা, ঠিক আছে, 2 লাখ ঘন্টা। আচ্ছা, আর নর্মাল টাইম কত করেছিল? 2 টাকা করেছিল, তা 2 লাখ ইন্টু 2 করলে 4 লাখ হয়ে গেল। তারপর কি লিখবি? বিফোর অর আফটার ওয়ার্কিং আওয়ার। বিফোর অর আফটার ওয়ার্কিং, বিফোর অর আফটার ওয়ার্কিং আওয়ার 30,000 ঘন্টা, তাই তো? তিরিশ হাজার ঘন্টা। রেট কত করেছিল বলে? রেট 3 টাকা করে। 30,000 ইন্টু 3 করলে 90,000 হচ্ছে। আর কি? সানডে অ্যান্ড হলিডে কত বলেছিল? 20,000 ঘন্টা। রেট কত করে বলেছিল? 4 টাকা। 20,000 ইন্টু 4 80,000। টোটাল কত হচ্ছে? 2,50,000। আর এখানে কত হচ্ছে? 5,70,000। এবার কি লিখবো? অ্যাভারেজ ওয়েজ রেট। $5,70,000 বাই 2.5 লাখ, 2.28। সেকেন্ড পার্টটা হচ্ছে, এই পার্টটা হলো হয়ে গেল বুঝলি? এবার দেখ সেকেন্ড পার্ট কত? একটা পার্ট হলো আমাকে বের করতে হবে অ্যাভারেজ কস্ট বা অ্যাভারেজ ওয়েজ রেট, তাই তো? অ্যাভারেজ ওয়েজ রেট বের করে দিলাম। আর কি বের করতে বলেছিল? বের করতে বলেছিল লেবার কস্ট চার্জেবল টু জব নাম্বার এ। জব নাম্বার এ লেবার কস্ট কত হবে? তো জব নাম্বার এ তে 3,500 ঘন্টা সময় স্পেন্ড করা হয়, তাহলে এর লেবার কস্ট কত হবে? সিম্পল ব্যাপার। লেবার কস্ট চার্জেবল টু জব নাম্বার এ, লাইক লেবার কস্ট চার্জেবল টু জব নাম্বার এ। একটা দাগ কাটলে হয়ে যাবে। নর্মাল টাইম কত ছিল? নর্মাল টাইম বল। জব নাম্বার এর নর্মাল টাইম কত বলেছিল? দেখেছিস? নর্মাল টাইম 3,000 ঘন্টা বলেছিল। 3,000 ঘন্টা কত বলেছিল? দেখ কোশ্চেন দেখ। জব নাম্বার এর নর্মাল টাইম কত বলেছিল? 3,000। 3,000 ঘন্টা। আর আমার রেট কত করে চলছিল? 2 টাকা 28 করে দে, 2 টাকা 28। তারপর কর বিফোর বিফোর অর আফটার ওয়ার্কিং আওয়ার। 6,800 চলছে। বিফোর অর আফটার ওয়ার্কিং আওয়ার কত বলেছিল? বিফোর অর আফটার ওয়ার্কিং আওয়ার 300 ঘন্টা। 300 ঘন্টা ইন্টু 2 টাকা 28, 684। লাস্ট সানডে অ্যান্ড হলিডে কত ছিল? 200 ইন্টু 2 টাকা 28 কত হচ্ছে? 606। যোগ করে ফেল। জব নাম্বার এর লেবার কস্ট কত হবে? 3টে যোগ করে এটা হচ্ছে 7,980।
এই দেখেন সেটা মিলে গেল। একটা অঙ্ক বাড়িতে করে নিয়েছি এই অঙ্কটা। ঠিক আছে? ৮ এর অঙ্কটা বাড়িতে করে নিন, ৮ এর অঙ্কটা। সেম অঙ্ক ওই স্যার সেম টু সেম অঙ্ক। হ্যালো। হ্যাঁ বল। না এই বৃষ্টি পড়ছে তো ওই কি পড়া শেষ হলো এখন।